আসসালামু আলাইকুম খাদিজা, আমরা লাইভে চলে আসছি, শুরু করতে পারো। আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম প্রফ পরীক্ষার্থীরা এবং ফার্স্ট ইয়ার যারা আছো, তোমরা সবাই জানো যে এক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য আয়োজন করেছে এই কোয়ারেন্টাইনের মধ্যে আমরা কিভাবে ঘরে বসেই ক্লাস করতে পারি অনলাইনে। সো এক্সিস মেডিকেল স্কুল আমাদের সবচেয়ে বৃহৎ একটি অনলাইন মেডিকেল শিক্ষা একটা প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আমরা ঘরে বসে সব বিষয়ে শিক্ষা পাচ্ছি। তো সেখানে আমাদের আসন্ন প্রফকে সামনে রেখে আমাদের জন্য এক্সিস মেডিকেল স্কুল আয়োজন করেছে কিছু রিভিশন ক্লাসের এবং কিছু রিটেন সেশনের। সো আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি রিটেন সেশন নিয়ে। তোমরা সবাই জানো যে আমি গত দুটি ক্লাস নিয়েছিলাম রেনাল ফিজিওলজি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট নিয়ে। সো আজকে আমরা মূলত আলোচনা করব এটার সাথে রিলেটেড কিছু রিটেন প্রশ্ন নিয়ে, এবং এর পাশাপাশি কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট টপিকও আলোচনা করব। প্রথমেই শুরু করব যেটা দিয়ে, সেগুলা আমাদের লাস্ট ক্লাসে কথা পড়ার কথা ছিল, বাট আমি বলেছিলাম যে আমরা নেক্সট ডে যেদিন আমাদের রিটেন সেশন থাকবে সেদিন আমি স্লাইডের মাধ্যমে তোমাদের ছবি দেখে এবং অ্যান্সার কিভাবে লিখতে হবে সেটা নোট করে তোমাদেরকে দিয়ে দিব। আর রিটেনের কথা সবার আগে বলতে গেলে তোমাদের অবশ্যই রিটেনের কিছু কথা বলা দরকার। যখন তোমরা একটা খাতা লিখবা বা যখন তোমরা সবাই জানো যে আমাদের ফিজিওলজি কিন্তু দুইটা পেপার থাকবে, পেপার 1 এবং পেপার 2। সো লিখার জন্য তোমাকে মেইনলি যেটা আগে সবার আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এগুলো কিন্তু আমরা সবাই জানি, আমরা সবাই মোটামুটি কার্ড বা টার্ম দিয়ে আসছি, তাই না? সো তোমাদের যেটা করতে হবে যে তুমি ফার্স্ট প্রশ্ন যেভাবে লিখবা তোমার যেন লিখার কোয়ালিটিটাও লাস্ট কোয়েশ্চেনেও যেন সেম থাকে, এই জিনিসটা দেখবা। এবং এটা দেখার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। যে তুমি ধরো 10 মিনিটের মধ্যে একটা কোয়েশ্চেন লিখলা, তো এইভাবে করে লিখবা। সো প্রথম আমি তোমাদেরকে স্পেশাল কোনো কথা এইভাবে বলছি না, অলরেডি কিন্তু আমাদের রিটেন সেশন অনেকগুলা হয়েছে, তো সেখানেও তোমরা শুনেছো। সো সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু প্রফের জন্য টাইম ম্যানেজমেন্ট, যেহেতু আমাদের খুব অল্প সময় অনেক বেশি লিখতে হয়। তো প্রথমে তোমরা চেষ্টা করবা যে কিভাবে তোমরা সবগুলা কোয়েশ্চেনের জন্য একই টাইম রাখতে পারো। এবং সেকেন্ড কথা হচ্ছে যে যেহেতু এটা একটা প্রেজেন্ট করার ব্যাপার, একটা লেখাকে তোমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, তার জন্য কিন্তু তোমার হাতে লেখাটা ফ্রেশ হতে হবে। ম্যান্ডেটরি না যে তোমার হাতে লেখা একদম অনেক ভালো হবে, বাট মনে রাখবা যে তুমি কাটাছেঁড়া কম করবা, জাস্ট তোমার কাছে যে জিনিসগুলো চেয়েছে সেই জিনিসগুলো টু দা পয়েন্টে লিখে দিবা। ইভেন এটাও ম্যান্ডেটরি না যে তোমাকে অলওয়েজ ব্লু পেন ইউজ করতে হবে। আমি নিজে পার্সোনালি যখন অনেক বেশি লেখা থাকে তখন কিন্তু আমি প্রথমেই ব্লু পেন ইউজ করি না, আমি প্রথমে ব্ল্যাক পেন দিয়ে সুন্দর করে লিখে যাব, একদম টু দা পয়েন্ট, পয়েন্ট কথাটা লিখে যাও। পরে যদি লাস্টে তোমার টাইম থাকে তুমি জাস্ট ব্লু পেন দিয়ে তার নিচে আন্ডারলাইন করবা। এটা হচ্ছে তোমার কিভাবে তুমি সময় বাঁচাতে পারো এটার একটা উপায়, যে তুমি প্রথমে পুরো ব্ল্যাক পেনে অ্যান্সার টু দা কোয়েশ্চেন সেটাও তুমি ব্ল্যাকেই লিখো। বা ধরো ধরো তুমি হস্ট্রেশন আসলো, তুমি হস্ট্রেশন হেডলাইনটা দিলা মানে ব্ল্যাক পেনেই, বাট যখন তোমার লেখা শেষ হয়ে যাবে তখন তুমি কি করলা, হস্ট্রেশনের নিচে একটা ব্লু পেন দিয়ে দাগ দিলা, তখন কিন্তু তোমার সেম কাজ হলো। তো তুমি এই মাঝে মাঝে তোমার পেন চেঞ্জ করতে গেলে আমাদের অনেক টাইম নষ্ট হয়। তো তুমি এইভাবে টাইমটা ম্যানেজ করতে পারো। এবং দেখবা কিছু কিছু তোমার কোয়েশ্চেন আছে যেখানে কিন্তু তোমার একটা ছবি আঁকালে কিন্তু তুমি শুধু লিখার চাইতে যদি তুমি ছবিটা আঁকো তাহলে কিন্তু বেশি ভালো নাম্বার পাবা। তো চেষ্টা করবা যে ছবি আঁকার যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলা দেওয়ার এবং ছবিটা খুব সুন্দরভাবে আঁকার। তো আমি আসলে আজকে যেহেতু আমাদের অনেক পড়া, তো চেষ্টা করব যে তোমাদেরকে এইসব কথাগুলা পরে অন্য ক্লাসে একদিন বলতে। আজকে আমরা সরাসরি হচ্ছে গিয়ে মেইন ক্লাসে চলে যাই। সো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে জিআইটি এবং রেনালে যে সব ইম্পর্টেন্ট টপিক আমাদের বাকি ছিল আমরা সেই জিনিসগুলো আলোচনা করব, এবং তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রফের জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কিভাবে লিখতে হবে সেটা নিয়ে কথা বলতে। আচ্ছা, তাহলে আমরা সময় নষ্ট না করে শুরু করি। আচ্ছা, ঠিক আছে, আশা করি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ। সো আজকে দেখো আমরা কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যখন পড়েছিলাম তখন আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক বাকি ছিল, যার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন। সো আজকে দেখো তোমাদের গাইড বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা গুছিয়ে লেখা নাই, বা যেভাবে আসলে লেখা উচিত সেই জিনিসটা নাই। সো আজকে দেখো আমার কথাটা একটু শোনার চেষ্টা করবা এবং এই ছবির সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবা।
টিচাররা কিন্তু এইটাই শুনতে চায়। তুমি অন্য যে কোনো মেকানিজম বলো না কেন, টিচাররা কিন্তু বইয়ে যেভাবে লেখা আছে এবং ফিগারে যেভাবে দেখানো হয়েছে সেটাই টিচাররা শুনতে চায়। তো দেখো প্রথমে কি হয়, আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল হচ্ছে কোথায় থাকে? স্টোমাকে থাকে। এই দুইটা দিক আছে, একটা হচ্ছে লুমিনাল সারফেস যেটা তোমার এমটি ক্যাভিটির মধ্যে থাকবে, এবং একটা হচ্ছে তোমার বাইরের দিকে, সেটাকে আমরা বলতে পারি ইন্টারস্টিশিয়াল স্পেস অর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ওকে, সো দেখো প্রথমে কি হয়, প্রথমে সেলের মধ্যে আমার ওয়াটার থাকে। আমরা সবাই জানি যে আমার বডিতে অনেক বেশি ওয়াটার থাকে। সো এই ওয়াটারটা ভেঙে যাবে প্যারাইটাল সেলের মধ্যে। ওয়াটারটা ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন। এখন দেখো আমরা সবাই জানি যে এই যে প্রোটন এবং পটাশিয়াম, মানে হাইড্রোজেন পটাশিয়াম একটা পাম্প আছে, তাই না? এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সো কি করবে, এই হাইড্রোজেনটা বা হাইড্রোজেন আয়নটা তোমার ওয়াটার থেকে প্রোডাকশন হওয়ার পরে সে অ্যাক্টিভলি সিক্রেট করবে ক্যানালি, এখানে একটা ক্যানালিকুলাস থাকবে, সেই ক্যানালিকুলাসে। তাহলে এটা কিভাবে সিক্রেশন হবে? মেকানিজমটা হচ্ছে যে তোমার হাইড্রোজেন পটাশিয়াম পাম্পের মাধ্যমে, এবং এটাকে আমি বলতে পারি এখানে এনার্জি নেয় কোথা থেকে? এটিপি থেকে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়েছিলাম অ্যাক্টিভ তোমার হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্পর্কে, তো সেই কথাটা এখানে সেম মেকানিজমের মতো। মনে রাখবা যে এখান থেকে এনার্জি পাবে হচ্ছে এটিপি থেকে, এবং প্রথমে কি হবে, এই হাইড্রোজেনটা তোমার পটাশিয়ামের সাথে এক্সচেঞ্জ করে সে ক্যানালিকুলাসে সিক্রেশন হলো। ওকে, এখন থেকে গেল কে? এটা হাইড্রোক্সিল আয়ন। এখন সেলে কি হবে, রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বা ধরো বাহির থেকে কার্বন ডাইঅক্সাইডটা আসলো, এই কার্বন ডাইঅক্সাইডটা এই হাইড্রোক্সিলের সাথে বাইন্ড করে তৈরি করবে হচ্ছে বাইকার্বনেট। এখন এই বাইকার্বনেট কি? নেগেটিভ না? এখন এই বাইকার্বনেটটা কি করবে, তোমার ক্লোরাইড, এই ক্লোরাইডের সাথে এক্সচেঞ্জ করবে। লাইক বাইকার্বনেট তো নিজে নেগেটিভ চার্জ, ও সেল থেকে চলে যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, এবং তার এক্সচেঞ্জ হিসেবে ক্লোরাইড আয়নটা চলে আসবে প্যারাইটাল সেলের ভিতরে। আমি আরেকবার শুরু থেকে বলছি, প্রথমে ওয়াটার ছিল, ওয়াটারটা ভেঙে যাবে, ভেঙে তৈরি করবে প্রোটন, এবং এটা তারপরে হচ্ছে কি করবে, প্রোটনটা তোমার সিক্রেট হবে ক্যানালিকুলাসে। কিভাবে? এটা হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম পাম্পের মাধ্যমে, এবং এখানে এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এবং এখানে এনার্জি পাবে হচ্ছে এটিপি থেকে। এবং ফাইনালি এই হাইড্রোক্সিলটা তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে তৈরি করবে বাইকার্বনেট, এবং এখানে তোমার একটা এনজাইম কাজ করবে। এই বাইকার্বনেটটা যেহেতু একটা নেগেটিভলি চার্জ, এই বাইকার্বনেটটা চলে যাবে ফ্রম দ্য প্যারাইটাল সেল টু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখন এটা এক্সচেঞ্জ করবে কি, যখন নেগেটিভ চার্জটা চলে যাচ্ছে আর একটা নেগেটিভ জিনিস সেলের মধ্যে প্রবেশ করবে, সেটা হচ্ছে ক্লোরাইড। দেখো এখন ক্লোরাইডটা কিন্তু এভাবেও আসতে পারে, আবার নরমালি ক্লোরাইড পাম্প দিয়েও আসতে পারে। ক্লোরাইডের কনসেন্ট্রেশন তখন এই প্যারাইটাল সেলে বেড়ে গেল, তখন কি করবে, এই ক্লোরাইডটা ফ্রম দ্য প্যারাইটাল সেল ও কিন্তু ক্যানালিকুলাসে চলে যাবে। তাহলে দেখো ক্যানালিকুলাসে আমরা মেইনলি পাবো এই প্রোটনটা এবং ক্লোরাইড আয়নটা। তখন কিন্তু এটা এই প্রোটন বা হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে, এবং তখন কিন্তু এটার কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে। এখন আর একটা জিনিস একটু বলে দিচ্ছি, যে দেখো এখানে কিন্তু প্রোটনটা সেলে ঢুকেছিল, এই প্রোটনটা আবার কি করবে, তোমার এই সোডিয়াম তোমার হচ্ছে সোডিয়াম আর হচ্ছে গিয়ে পটাশিয়াম, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে আবার এক্সচেঞ্জ করে চলে গেল। সোডিয়ামটা এখান থেকে চলে যাচ্ছে আর এখান থেকে পটাশিয়ামটা আসছে, কারণ এই পটাশিয়ামটাই তো এখানে আবার এক্সচেঞ্জ করতেছে। সো ফাইনালি আরেকটা রেজাল্ট পেলাম, সেটা হচ্ছে ক্যানালিকুলাস আমরা দুটা জিনিস পেলাম, একটা পেলাম আমরা হচ্ছে প্রোটন, আর একটা পেলাম হচ্ছে ক্লোরাইড। এখন এই প্রোটন আর ক্লোরাইড মিলে ক্যানালিকুলাসে ফর্ম করবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তখন কিন্তু একটা কনসেন্ট্রেটেড ফর্মে থাকবে। এখন আমরা কিন্তু জানি যে যখন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে সেই জায়গাটায় কিন্তু ওয়াটার চলে আসে। তো দেখো ক্যানালিকুলাসের মধ্যে এই যে হাইড্রোক্লোরিক কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যে তৈরি হলো, এটা কিন্তু তখন এখানে ওয়াটার চলে আসবে। কি প্রসেসে? অসমোসিসে। তা তুমি প্রথমে বলবা প্রোটন কিভাবে ক্যানালিকুলাসে আসলো সেটা, তারপর ক্লোরাইড কিভাবে ক্যানালিকুলাসে আসলো সেটা, এবং ফাইনালি এই ওয়াটারটা চলে আসবে বাই অসমোসিস। তখন কিন্তু এটা একটা অ্যাসিডে ফর্ম হয়ে যাবে, মানে আগে যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক ছিল, হাইড্রোজেন ক্লোরাইড ছিল, সেটা কিন্তু তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে, এবং তখন এই ক্যানালিকুলাসে লুমিনার পোর্শন দিয়ে সে লুমেনে চলে যাবে। সো এটা আশা করি বোঝা গেছে। এবং এটা দেখবা তোমরা, আমি একটা কাজ করব, তোমাদের এই স্লাইডের মধ্যে আমি মেবি প্রিপেয়ার করতে পারি নাই কিছু লেখা, আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব, এটা তোমরা একটু কমেন্ট বক্সটা চেক করো যে এটা লেখাটা আমি তোমাদেরকে নোট করে দিব। ওকে, এখন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের রিটেনের একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এইটার ছবি আঁকা আছে তাই না, ড্র এন্ড লেভেল। তো দেখো আমরা জানি যে এন্টারিক নার্ভাস সিস্টেমে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে মাইন্টারিক প্লেক্সাস আর একটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। সাবমিউকোসাতে থাকে হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস, আর আমরা জানি যে মাইন্টারিক প্লেক্সাস থাকবে বিটুইন দা সার্কুলার এন্ড দা লংগিটিউডিনাল মাসেল।
সো আমি তোমাদেরকে ওদিন বলেছিলাম যে এটার সাথে কিন্তু এই দুটোর সাথে সেন্সরি নার্ভেরও একটা রিলেশন আছে। দেখো এই যে সেন্সরি নিউরন গুলা আইদার চলে যায় সাবমিকোসাল প্লেক্সাসে অর চলে যায় মাইন্টারিক প্লেক্সাসে অর তারা প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে আসতে পারে অর স্পাইনাল কর্ড অথবা ব্রেন স্টিম। তো তোমার মনে রাখতে হবে ছবিটা আঁকার জন্য যে ছবিটা যেন অ্যাকুরেট হয়, যে এখান থেকে সেন্সরিটা চলে যাচ্ছে কিভাবে বা এটার সাথে আবার কানেকশন হচ্ছে। তো তোমরা ট্রাই করবা যে এই ছবিটা যেন কালারফুল আঁকো। তোমার বেশি কিছু করা লাগবে না, তুমি জাস্ট যখন এটা তুমি ব্ল্যাকে আঁকো, ইটস নট নেসেসারি যে তুমি এই জিনিসগুলো ব্লু মানে ব্লু দিয়ে আঁকবা। তুমি কি করবা, জাস্ট এইখানে এইটা গ্রিনে আঁকো, এইটা রেডে আঁকো, বাস বাস এই দুইটা চেষ্টা করবা যে কালারফুল আঁকার, তাহলে একদম পুরো তোমার দেখো। আর এটা ব্ল্যাকে তুমি পেন্সিল দিয়ে করো। তো এটা মনে রাখবা যে রিটেনের জন্য জাস্ট এইটা আর এইটা জাস্ট দাগটা দেওয়ার চেষ্টা করবা কালার পেন দিয়ে, মানে কালার পেন্সিল দিয়ে। আর লেখাগুলো একদম যেভাবে আছে সেভাবে আঁকার বারবার চেষ্টা করবা, তাহলে কিন্তু এই যে সব আইডেন্টিফিকেশনটা ঠিক থাকলে তুমি একদম 100% নাম্বারই পেয়ে যাবা। এটা সম্বন্ধে আমি দেখাই দিলাম। নেক্সট হচ্ছে তোমার ডেফিকেশন রিফ্লেক্সটা। ওকে, সো ডেফিকেশন রিফ্লেক্স নিয়ে কিন্তু আমি রিভিউ সেশনে বলেছিলাম, জাস্ট বলেছিলাম যে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন। সো রিটেনের জন্য এই ছবিটা আঁকতে হবে। এখন দেখো এখানেও আমি সেম কথা বলবো যে তোমরা এখানে কি করবা, কালার পেন্সিল দিয়ে ট্রাই করবা যে এই যে নার্ভ গুলাকে একটু কালারফুল ভাবে প্রেজেন্ট করার জন্য, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে যে কোনটা যাচ্ছে বা কোন তোমার হচ্ছে ইফারেন্ট কোনটা এফারেন্ট কোনটা। দেখো এখানে একটু খেয়াল করলে দেখবা যে ব্লুটা দেখতে পাচ্ছ না, ব্লুটা হচ্ছে তোমার ইফারেন্ট। তাহলে দেখো এখান থেকে কিন্তু যখন খাবারটা এই সিগময়েড কলনে চলে আসে তখন কিন্তু এটা ডিস্টেন্ডেড হয়ে যায়, একদম ফুলে যায়, তখন কিন্তু স্ট্রেস রিসেপ্টরের মধ্যে যে মাইন্টারিক প্লেক্সাস থাকবে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এই অ্যাক্টিভেটেড যে স্টিমুলেশন সেটা কি করে আমরা জানি যে দুইটা কাজে হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক রিফ্লেক্স আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স। ইন্ট্রিনসিক রিফ্লেক্স কিন্তু সরাসরি এখান থেকে এই তোমার ডিসেন্ডিং কোলনে অর সিগময়েড কোলনে রেকটামে চলে আসে, বাট যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন বা প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্সটা কাজ করে তখন কিন্তু এখান থেকে স্টিমুলেশনটা চলে যায় এই স্পাইনাল কর্ডে, এবং ফ্রম দ্য স্পাইনাল কর্ড তোমার কিন্তু স্টিমুলেশনটা আসে ব্যাক টু দ্য রেকটাম, সিগময়েড কোলন এন্ড ডিসেন্ডিং কোলন। ওকে, এই ছবিটা একটু দেখবা, এজন্য বললাম যে এটা তোমরা অবশ্যই কালারফুল ভাবে আঁকার ট্রাই করবা। আর বলেছিলাম যে বাইরে আমাদের একটা এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার থাকে, অ্যানাল স্ফিংটার। এটা কিন্তু তোমার এইগুলা দিয়ে হবে না, এটা কিন্তু আলাদা একটা তোমার স্কেলেটাল মটল নার্ভ, আমি বলেছিলাম ওই দিন পুডেন্ডাল নার্ভ দিয়ে ওরা হচ্ছে স্টিমুলেশন পায়। সো যখন এটা রিল্যাক্স হয়ে যাবে তখন কিন্তু এটা হচ্ছে ডেফিকেশন কমপ্লিট হবে। তো তোমরা এইভাবে চেষ্টা করবা, যেখানে মানে এই ছবিটার মধ্যে যেভাবে আছে কালারফুল, শুধু এই নার্ভ গুলো, আমি বললাম সব না, শুধু জাস্ট নার্ভের যে ডিরেকশন বা নার্ভের যে ইনারভেশন গুলো তোমরা ট্রাই করবা কালারফুল আকার। ওকে, আচ্ছা দেখো আমি ওই তোমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এইভাবে দিতে পারি নাই, বাট আমি ট্রাই করছি তোমাদের যে একটা রিটেন কোশ্চেন আছে ফ্যারিঞ্জিয়াল স্টেজ অফ সোয়ালোইং, এটা একটু নোট করে দেওয়ার জন্য, কারণ এটা মনে হয় বইয়ে খুব ভালো করে ওইভাবে দেওয়া, মানে গাইডে খুব ভালো করে দেওয়া নাই, আর বইয়ে হচ্ছে অনেক লেখা। তো তোমরা তো রিটেনে এত কিছু লিখতে পারবে না, সো আমি ট্রাই করেছি তোমাদের জন্য একটু শর্ট করে লেখা যায়। তো আগে এখানে যাওয়ার আগে আমি তোমাদের এই প্রথম প্যারাটা দেখো, তোমরা পড়লে বুঝতে পারবে যে যখন আমাদের খাবারটা মুখে চলে আসবে তখন কিন্তু আমাদের মুখের মধ্যে আমাদের জানি যে বিভিন্ন ধরনের স্টিমুলেশনটা আমাদের কিছু সেন্সরি নার্ভ থাকে, তাই না? সেন্সরি নার্ভ থাকে, আমরা ট্যাকটাইল সেন্সেশন পাই। তো এই জিনিসগুলা থেকে দেখো আমি একটা লিখে দিচ্ছি তোমাদের জন্য, যে দেখো যখন আমার খাবারটা মুখে চলে আসবে তখন কি হবে, ওইখান থেকে যে স্টিমুলেশন বা ইম্পালস, এই ইম্পালসটা তোমার ট্রাইজেমিনাল, গ্লসোফেরেঞ্জিয়াল এই দুটো নার্ভ দিয়ে কিন্তু চলে আসবে মেরুলা অবলাঙ্গাটাতে। গ্লসোফেরেঞ্জিয়াল আমরা জানি কোথায় থাকে, তোমার হচ্ছে এটা কি, তোমার হচ্ছে টাঙে থাকে। তো যখন আমার খাবারটা আমি মুখে নিব তখন কিন্তু আমার একটা অ্যাফারেন্ট ইম্পালস আসবে ফ্রম দা মাউথ। তো এই অ্যাফারেন্ট ইম্পালসটা চলে আসবে মেরুলা অবলাঙ্গাটায়, যেখানে তোমার এই সোয়ালোইং সেন্টার থাকবে, এবং ওখান থেকে আবার স্টিমুলেশনটা চলে আসবে ইফারেন্ট ফাইবার দিয়ে। ইফারেন্ট হচ্ছে মোটর ফাইবার, যেহেতু আমার এখানে খাবারটাকে সোয়ালোইং করতে হবে, দ্যাট মিন্স আমার নেক মাসল গুলাকে কি করতে হবে, কনস্ট্রিকশন করতে হবে। সো ওটার জন্য অফকোর্স আমার মোটর ইম্পালস লাগবে, যার কারণে কিন্তু এই যে 5 দেখো 5, 9, 10, 12 জাস্ট মনে রাখো এই চারটা নাম, যে 5, 9, 10 and 12 দেখো খুব ইজি মনে রাখা। এটা চলে আসবে কোথায়, ফ্যারিংসে এবং আপার ইসোফেগাসে। তো এটা হচ্ছে অ্যাজ এ হোল। সো দেখো এখন স্টিমুলেশন আসার পরে কি হবে সেটা আমরা দেখবো এইখানে। সো এটা কিন্তু মেইনলি আমি তোমাদের রিটেনের জন্য দেখাচ্ছি যে রিটেনে কতটুকু লিখবা, তোমরা চেষ্টা করলে এখান থেকে নোট করে নিতে পারো। দেখো যে প্রথমে কি হবে, খাবারটা যখন আমাদের মুখে চলে আসবে, আমরা জানি যে ফ্রন্টে থাকে হচ্ছে তোমার হার্ড প্যালেট, পিছনে থাকবে সফট প্যালেট। তো এই সফট প্যালেটটা কি করে পুল আপওয়ার্ড, কারণ আমরা জানি যে আমাদের খাবারটা যাতে আমাদের যে নোজ আছে উপরে বা নিচে, আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক আছে এই জায়গাতে খাবার যাতে না যায় তার জন্য কিছু মেকানিজম হয়, যার কারণে খাবারটা কিন্তু ইসোফেগাসে আসে আমার
ট্রাকিয়া দিয়ে যায় না। সো প্রথমে দেখো আমি ন্যাসাল ক্যাভিটিটাকে অফ করে দিব, উপরে যে সাথে আমার কানেকশন সেটাকে অফ করে দিব। কিভাবে? এই সফট প্যালেটটা কি করবে, আপওয়ার্ডে পুল করবে, এবং তখন কি হবে দেখো যে prevent the reflux of food into the nasal cavities. এই একটা কথা মনে রাখবা যে the soft palate is pulled upward and it prevent the passage of food to the nasal cavities. তাহলে এক নাম্বার পয়েন্ট যতটুকু আছে অতটুকুই লিখবা। দেন 2 নাম্বার পয়েন্টে কি করতে হবে, আমাদের একটা স্যাজিটাল স্লিট ফর্ম করতে হবে। কিভাবে হবে স্যাজিটাল স্লিটটা ফর্মেশন? আমরা সবাই জানি, অ্যানাটমিতে পড়েছি যে এই যে তোমার প্যালাটোফ্যারেঞ্জিয়াল ফোল্ড থাকে দুইটা পাশে, ওই প্যালাটোফ্যারেঞ্জিয়াল ফোল্ড গুলো একদম কাছে চলে আসবে। দেখো এটা কাম ক্লোজ টু each side of the pharynx and pulled medially। তাহলে কি হবে, মাঝখানে ওরা যদি দুই পাশ থেকে চলে আসে, ওরা কিন্তু মাঝখানে একটা স্লিটের মতো বা একটা প্যাসেজের মতো ফর্ম করবে, এবং ওই প্যাসেজ দিয়ে কিন্তু খাবারটা নিচে চলে আসবে। সো সেকেন্ড পয়েন্টে তোমরা এটাই লিখবা যে the palatopharyngeal fold on each side of the pharynx are pulled medially। তারপর লিখবা যে this fold form a sagittal slit through which the food must pass into the posterior pharynx। বাস এতটুকু লিখো, তাহলে কিন্তু তোমার লেখাটা এনাফ। এরপর 3 নাম্বার পয়েন্টে ভোকাল কর্ডের কথা লিখবো আমরা, যে ভোকাল কর্ড অফ দ্য ল্যারিংস আর স্ট্রংলি অ্যাপ্রক্সিমেটেড। তো ভোকাল কর্ডের অ্যানাটমি পড়ে থাকলে দেখবা যে দুই পাশে এরকম ফোল্ডের মতো থাকে। সো ওরা কি করবে, তোমার হচ্ছে কাছাকাছি চলে আসবে, এবং কি করে ল্যারিংসটা আপওয়ার্ডে চলে আসবে, আপওয়ার্ডলি এন্ড অ্যান্টেরিয়রলি। এই দুইটা ওয়ার্ড একটু ভালো করে মনে রাখবা যে ল্যারিংসটা চলে আসবে আপওয়ার্ড এন্ড অ্যান্টেরিয়রলি। বাই কি মাসেল? বাই হচ্ছে নেক মাসেল। এবং এটা কি করবে, দেখো যে that prevent upward movement of the epiglottis causes the epiglottis to swing backward over the opening of the larynx। এত কথা না লিখে তুমি জাস্ট এই লাইনটার পরে লিখবা যে that causes the epiglottis and it helps in closure of the opening of larynx। বাস, তার মানে কি করলো, এপিগ্লটিসটা ল্যারিংসের ওপেনিংটাকে ক্লোজ করে দিল, তাহলে কিন্তু খাবারটা আর রেসপিরেটরি ট্র্যাক দিয়ে গেল না। তো প্রথমে আমরা দেখলাম যে কিভাবে ওরা হচ্ছে nasal ক্যাভিটিকে ক্লোজ করলো, সেকেন্ডে আমরা দেখলাম কিভাবে একটা প্যাসেজ ফর্ম করলো which is sagittal slit, এন্ড থার্ডে দেখলাম সেটা হচ্ছে এটা কি করলো, এটা হচ্ছে তোমার রেসপিরেটরি ট্র্যাকে যাওয়ার একটা প্রিভেন্ট, মানে যে ওয়েটা ছিল সেটাকে এপিগ্লটিস দিয়ে ক্লোজ করে দিল, সহজ ভাবে মনে রাখতে গেলে। ওকে, আচ্ছা। আর দেখো 4 নম্বরে যে the under movement দেখো the upward movement of the larynx also pull up and enlarge the opening of the esophagus। তখন কি হবে, এরপর হচ্ছে ল্যারিংসটা যেহেতু আমার বলেছিলাম যে আপওয়ার্ড এন্ড অ্যান্টেরিয়রলি মুভ করবে, সো এটা কিন্তু তোমার ওই এসোফেগাসটাকে ক্লোজ করে দিবে। এই একটা কথাই কিন্তু আগে আমি বলেছি। সো এখান থেকে এই লাইনটা দাগা নিতে পারো তোমরা। এন্ড দেখো 5 নম্বরে যে once the larynx is raised, তো ল্যারিংস যখন আপওয়ার্ড এন্ড অ্যান্টেরিয়রলি মুভ করবে তখন কি করবে, the pharyngeo-glossal sphincter যেটা হচ্ছে ফ্যারিংস আর ইসোফেগাসের ওখানে থাকবে become relax। ওই মানে তোমার স্ফিংটারটা কিন্তু রিল্যাক্স হবে, এবং স্ফিংটার রিল্যাক্স হলে কি হয়, আমরা জানি যে ওখান থেকে খাবারটা মুভ করবে। সো the intermuscular wall of the pharynx contract। তাহলে দেখো স্ফিংটারটা রিল্যাক্স হয়েছে এবং পুরো ফ্যারিংসের যে মাসেলটা ছিল সেটা কন্ট্রাক্ট হয়েছে, যার কারণে কি হবে, এই কন্ট্রাকশনটা মুভ করবে from the upward to downwards and it causes swallowing। জাস্ট দেখো যে খুব সহজ, এই কয়টা পয়েন্ট যদি তুমি একটু বুঝে লিখতে পারো বা নিজের মতো করে লিখো, বুঝে নিজের মতো করে লিখে নাও নিজের ভাষায়, মানে নিজের ভাষায় ইংলিশে লিখবে অবশ্যই। দেখো যে প্রথমে nasal ক্যাভিটি ক্লোজার কথা লিখবে 1 নাম্বার পয়েন্ট, এটা পয়েন্ট করে লিখলে ভালো হয়। 2 নম্বরে তুমি এই sagittal slit ফরমেশনের কথা বললা, এবং 3 নম্বরে তুমি এই জাস্ট ভোকাল কর্ডের মুভমেন্ট এবং ল্যারিংসের আপওয়ার্ড অ্যান্টেরিয়র মুভমেন্ট বলে সরাসরি চলে গেলা যে ক্লোজার অফ তোমার হচ্ছে ক্লোজার অফ ল্যারিঞ্জিয়াল ওপেনিং বাই ইসোফেগাস। বাস এতটুকু লিখলা, এন্ড ফাইনালি লিখে দিলা এই 5 নাম্বার পয়েন্টটা, যেটা হচ্ছে যে ল্যারিংসটা রেজ করার পাশাপাশি তখন তোমার হচ্ছে ফ্যারিঞ্জিওগ্লসাল যে স্ফিংটার সেটা রিল্যাক্স হয়ে যাবে, এন্ড পুরো তোমার এন্টার যে ফ্যারিঞ্জিয়াল মাসল থাকবে সেগুলা কন্ট্রাক্ট করবে, এবং এটা এই কন্ট্রাকশনের জন্য খাবারটা সোয়ালোইং হবে। ওকে, দেখো খুব একটা সহজ প্রশ্ন, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি কঠিন মনে হয়, বাট এভাবে তুমি বুঝে পড়লা। আর মেইনলি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জিনিসটা একদম ফার্স্ট প্যারা লিখে নিবা। মেইনলি টিচাররা এই নার্ভগুলোর নাম শুনতে চায় ভাইবার জন্য, আর রিটেনের জন্য এটা লিখে নিলে কিন্তু তোমার রিটেনের মানে প্যাটার্নটাও সুন্দর হবে, ভালো নাম্বারও পাবা শুধু ওইটা লেখার চাইতে। ওকে, আচ্ছা, সো এটা বলা শেষ। আচ্ছা, এখন দেখো, এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমি লাস্ট দিন বলেছিলাম যে তোমাদের এটা একটু বোঝানোর জন্য একটু সময় লাগবে। সো আজকে একটু ট্রাই করে চলো শুরু করা যাক। এটা হচ্ছে কি, আমরা সবাই মানে রেনাল পড়তে গেলে সবচেয়ে ভয় লাগে যেটা, সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম কি, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কি, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার কি। এই জিনিসটা একদম সবাই ভয় পায়, বাট আজকে আমি চেষ্টা করবো খুব মানে ভাগে ভাগে ভাগ করে তোমাদের যাতে বোঝানোর জন্য
যাতে এই জিনিসটাতে আর তোমাদের ভয় না থাকে। সো যদি তোমার আসে যে কাউন্টার কারেন্ট মেকানিজম, তখন তুমি আগে বুঝো, বুঝলে নিজের মতো করে লেখা যাবে, ইটস ইজি, বাট বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা সবাই জানি যে এখানে কি এটা হচ্ছে লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির এটা হচ্ছে অ্যাসেন্ডিং, মানে অ্যাসেন্ডিং লিম্ব, আর এটা যে ইউ শেপের হয়, এবং এটা হচ্ছে তোমার, সরি আমি একটু ভুল বললাম, এটা হচ্ছে তোমার ডিসেন্ডিং লিম্ব, যেহেতু এটা নিচের দিকে আসছে, সো ইটস দ্য ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। দেন এটা উপরে চলে যাবে, যেটাকে আমরা নাম দেই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। আমরা জানি যে এই ডিসেন্ডিং লিম্বের যে এপিথেলিয়াম বা কাভারিংটা, এটা খুব পাতলা, আর এই অ্যাসেন্ডিং লিম্বের যে কাভারিংটা সেটা খুব থিক, পুরো। এবং আমরা সবাই জানি, আগের ক্লাসে পড়েছি যে এখান থেকে ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়, এন্ড এখান থেকে রিঅ্যাবজর্পশন হয় হচ্ছে তোমার ইলেকট্রোলাইটস এর, লাইক তোমার সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এসবের। এখন এই জিনিসগুলো আমি ওদিন মনে আছে যে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন পড়ানোর সময় বলেছিলাম যে এখানে কিভাবে অসমোলারিটি চেঞ্জ হয়। তো কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের জন্য এই জায়গাটায় তোমার কনসেন্ট্রেশন হয় 1200। আজকে আমরা দেখবো যে কিভাবে 1200 হয়, কিভাবে 300 মিলিঅসমল ঢুকলো এবং কিভাবে 1200 হয়ে গেল। এই জিনিসটাই কিন্তু পুরোপুরি এই কাউন্টার কারেন্ট মেকানিজম, এটাকে আমরা বলি মাল্টিপ্লায়ার। কেন আমরা মাল্টিপ্লায়ার বলি সেটাও বলছি। তো প্রথমে দেখো, এখানে আমার নর্মাল ভাবে আসলো 300 মিলিঅসমল আসলো, ওকে 300 মিলিঅসমল আসলো। এখন দেখো যখন অ্যাসেন্ডিং লিম্বে গেল, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, আমরা সবাই জানি যে এখানে শুধুমাত্র কি হয়, সলিউট গুলো রিঅ্যাবজর্ব হয়, ওয়াটার কিন্তু থেকে যায়, যার কারণে এই লুমেনের মধ্যে অসমোলারিটি কিন্তু কমে যাবে। সো দেখো 300 থেকে কমে গেল হচ্ছে 200 এ। তো 200 এ যখন কমে গেল, অফকোর্স যেই এক্সট্রা 100 সেটা হচ্ছে রিঅ্যাবজর্ব হয়ে গেল আয়নগুলা। সো আয়নগুলা যে এই যে তোমার মেরুলারি স্পেসটা, আমরা তো সবাই জানি যে এই লুপ অফ হেনলিটা মেরুলাতে ঢুকবে এবং বের হবে, সো ইটস দ্য মেরুলারি স্পেস। এখানে কিন্তু মেরুলারি স্পেসের মধ্যে এই দুটার মাঝখানের কনসেন্ট্রেশনটা কিন্তু বাড়ায় দিচ্ছে, অসমোলারিটি বাড়ায় দিচ্ছে। এখানে কিন্তু 400 করে ফেললো। এখন দেখো আমরা সবাই জানি এখানে ওয়াটার থাকলো, ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে। সো দেখো 300 আছে কনসেন্ট্রেশন, এখানে 400, তাহলে কি এই জায়গাটায় কনসেন্ট্রেশন অনেক বেশি না আয়নের? সো অসমোসিসের নিয়মে কি হয়, আমরা জানি যে যেখানে আয়ন বেশি থাকে সেখানে কিন্তু ওয়াটারটা চলে যেতে চায়। তো তখন হবে কি, এই জায়গা থেকে ওয়াটারটা বের হয়ে এখানে চলে যাওয়ার ট্রাই করবে। তো দেখো যে এখানে যখন চলে যাবে, ও চাইবে কি এইটার সাথে এইটার যে কনসেন্ট্রেশন বা অসমোলারিটি একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় রাখতে। তো তখন এখান থেকে ওয়াটারটা বের হয়ে যাবে, বের হয়ে তখন এইটার এই লুমেন্টার মধ্যে যে ওয়াটারটা ছিল, মানে যেই তোমার ফিল্ট্রেশনটা ছিল, ওটাও কিন্তু 400 হয়ে যাবে। সো 400 হয়ে গেল, তাহলে 400 কিন্তু ভিতরেও আছে, আবার এই জায়গাটাও আছে। এখন দেখো এটা তো আর এখানে কনস্ট্যান্ট দাঁড়ায় থাকবে না, ও তো অবশ্যই ফ্লোতে আবার এখান থেকে তোমার এই অ্যাসেন্ডিং লিম্বে চলে যাবে। সো এই 400টা তখন কি করবে, ও চলে গেল, দেখো এখান থেকে যাচ্ছে, চলে যাচ্ছে। আর এখানে 300 কোথা থেকে আসতেছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউব থেকে এখানে আসতেছে। সো 400 যখন চলে যাবে, সেম ভাবে এখানে তো আর ওয়াটার অ্যাবজর্পশন হবে না। যখন দেখলো যে অ্যাসেন্ডিং লিম্ব দেখলো যে অনেক বেশি সলিউট চলে আসতেছে, তাহলে কি ও আগের চাইতে বেশি পরিমাণের সলিউটটা অ্যাবজর্ব করবে, যেহেতু ওকে একটা কনসেন্ট্রেটেড গ্রেডিয়েন্ট বজায় রাখতে হবে। সো ও কি করবে, এই 400 থেকে আগে যতটুকু তোমার রিঅ্যাবজর্ব করে নিয়েছিল আয়ন, তার চাইতে বেশি পরিমাণের আয়ন রিঅ্যাবজর্ব করবে আনটিল একটা হাই গ্রেডিয়েন্ট ফর্ম হয়। তো দেখো তখন কিন্তু এই ভিতরটা ছিল 400, আর এখানে ছিল কিন্তু এই যে দেখো 200। সো এখানে যখন 400 চলে আসলো, ফ্রম দিস 400 ও কিন্তু ইলেকট্রোলাইট বা আয়নগুলোকে রিঅ্যাবজর্ব করবে। দেখো রিঅ্যাবজর্ব করে নিবে যখন, তখন কিন্তু ভিতরের মধ্যে যে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন সেটা কিন্তু আরো বেড়ে গেল, দ্যাট মিন্স অসমোলারিটি আরো বেড়ে গেল। ফ্রম দা 400 এটা চেঞ্জ হয়ে গেল টু 500, 500, 350। তো এইভাবে করবে কি, দেখো যে এটা আসতেছে কিন্তু হাই কনসেন্ট্রেশন, মানে হাই অসমোলারিটি আসলো, এসে এসে যখন পাস করবে সে কিন্তু আবার কমে যাবে। বাট মাঝখানে যে মেকানিজমটা হলো, এটা কি হলো, বারবার যাচ্ছে আর এই জায়গাটায় কি হচ্ছে, কনসেন্ট্রেশন বা অসমোলারিটি বাড়ছে। 400 আসতেছে, 400 আসতেছে, 400 আসতেছে, চলে যাচ্ছে 200-তে। বাকিটা কি হইলো, বাকি ইলেকট্রোলাইট বা আয়নটা এই জায়গাটায় চলে আসলো। সো দেখো বারবার যাচ্ছে ফ্রম দা প্রক্সিমাল কনভলিউটেড টিউব থেকে এখানে পাস করতেছে, আর বারবার এই মেডুলার মধ্যে যে অসমোলারিটি সেটা ইনক্রিজ করছে, বেড়ে যাচ্ছে এমন ভাবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। দেখো 300 আসলো, 400 আসলো, এখানে চলে গেল 500 আসলো, তখন কি করবে, এগেইন
এই জায়গাগুলো কিন্তু আবার এটার মতো হওয়ার চেষ্টা করবে, এটার মতো দেখো যে 500 হয়ে গেল, 500 হয়ে গেল, দেন 500টা আবার যাবে, ওখান থেকে আবার অ্যাবজর্ব হবে, তখন ধরো 600 হইলো। এরকম ভাবে সে কিন্তু যাচ্ছে যাচ্ছে আর এখানে অসমোলারিটি বৃদ্ধি পাচ্ছে টিল কোন পর্যন্ত, যখন পর্যন্ত না 1200 হয়। কারণ আমি বলেছিলাম না যে কনসেন্ট্রেটেড ইউরিন যে ফর্মেশন হয় সেটার কিন্তু কনসেন্ট্রেশনটা হাইয়েস্ট হতে পারে কত, 1200 মিলি অসমোল, আর তুমি বলতে পারো যে 1200 থেকে 1400 এরকম হতে পারে। তো দেখো এই জিনিসটা কেন দরকার, ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু মেইনটেইন, মানে এখানে অসমোলারিটি কেন আমার 1200 রাখতে হবে, কারণ হচ্ছে একটু পরে তোমরা একটা কোয়েশ্চেন আলোচনা যখন করবো যে নেফ্রনের স্ট্রাকচার, ওখানে কিন্তু আমরা জানি যে এই যে লুপ অফ হেনলি ও কিন্তু এখানে মেরুলাতে ঢুকবে, আবার বের হয়ে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ মানে অ্যাসেন্ডিং করে তারপরে ডিস্টাল কনভলেটেড টিউব ফর্ম করে যায়, এবং ওখান থেকে কিন্তু আবার এইভাবে নিচের দিকে নামতে থাকে কালেক্টিং ডাক্ট হয়ে। সো কালেক্টিং ডাক্টটা কিন্তু মেডুলাতে যায়। আর আমরা এডিএইচ এর মেকানিজম থেকে জানি এডিএইচ কাজ করে এই কালেক্টিং ডাক্টে আর ডিস্টাল কনভলেটেড টিউবে। সো যখন এই জায়গাটায় মানে যখন মেডুলার মধ্যে কালেক্টিং ডাক্টটা ঢুকে যাবে তখন কিন্তু ওইখানে ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়, এবং ওখানে রিঅ্যাবজর্পশন হলে কি হয়, ওইখানের ওয়াটারটাও এই মেডুলারি যে অসমোলারিটি 1200 এইটার সাথে মিল রেখে ওইখানেরও কিন্তু কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। এইটাই মেইনলি মেকানিজম যে কেন আমাদের এই তোমার কাউন্টার কারেন্ট মেকানিজমটা দরকার হচ্ছে, সেটা হচ্ছে ফর দ্য ফরমেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন। আজকে আমরা এই যে যত কিছু পড়াচ্ছি এটা কিন্তু নরমাল না, এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড ইউরিনের জন্য আমার এখানে 1200 হচ্ছে। সো মেইনলি এই মেকানিজমটা আমাদের যখন কোশ্চেনে ভাইবাতে ধরো তোমার যদি শুধুমাত্র কার্ড কোশ্চেনে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনটাও আসে, ওখান থেকে কিন্তু টিচার এই জিনিসটা তোমাকে ধরতে পারে। এখন এটাকে কেন মাল্টিপ্লায়ার বলা হয়, কারণ এটা কিন্তু বারবার দেখো এখানে অসমোলারিটি কিন্তু বারবার মাল্টিপ্লাই হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। দেখো আমি আরেকবার একটু বলে নেই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো আরেকটা বার, যাতে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। আর যাদের কোয়েশ্চেন থাকবে তারা কমেন্ট করতে পারবে, ইনশাআল্লাহ আমি ফ্রি হয়ে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো 300 মিলিঅসমোল আসলো ফ্রম দ্য প্রক্সিমাল কনভোলেটেড টিউব, দেন 300টা কি করবে, এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি দিয়ে মেডুলাতে প্রবেশ করবে, এবং ফ্রম দ্য মেডুলা এটা আবার কর্টেক্সে চলে আসবে কিভাবে, বাই দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এখন এই জায়গাটায় যে কাজটা বারবার হচ্ছে, যেই মেকানিজমের মাধ্যমে মেডুলারি যে মানে কনসেন্ট্রেশন বা অসমোলারিটি বাড়ছে, এই প্রসেসটাকে বলা হয় কাউন্টার কারেন্ট মেকানিজম। তার মধ্যে এটাকে আমরা স্পেশালি বলবো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। এখানে 300 আসবে যাবে যখন আমরা সবাই জানি যে ডিসেন্ডিং লিম্বে অলওয়েজ ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়, আর এই অ্যাসেন্ডিং লিম্বে সলিউটের রিঅ্যাবজর্পশন হয়। সো ওই মেকানিজমে যখন অ্যাসেন্ডিং লিম্বে এই 300টা চলে যাবে, ওখান থেকে সলিড গুলো রিঅ্যাবজর্ব করে এই মেরুলারি স্পেসে অসমোলারিটি বাড়িয়ে দিবে, যেটা হচ্ছে প্রথমে করবে 400। তখন কি হবে, 400 করার কারণে আমার যে ডিসেন্ডিং লিম্বটা ছিল এইটার অসমোলারিটি চাইবে যে যেহেতু এখানে অনেক বেশি ওয়াটার আছে, সেই ওয়াটারটা এর পাশের যেই এনভায়রনমেন্ট এখানের অসমোলারিটি অনেক বেশি হওয়ার কারণে এখান থেকে সে অসমোসিস করে ওয়াটারটা বের হয়ে যাবে, যার কারণে এই ভিতরের যে ফিল্ট্রেশনটা থাকবে এটা কিন্তু 400 হয়ে যাবে, কারণ ও চাইবে যে পরিবেশের সাথে একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় চলে যায়, তার কারণে এখানে 400 হয়ে যাবে। এবং এই 400টা দেন এগেইন যখন ফিল্ট্রেশন আসবে ফ্রম দ্য প্রক্সিমাল কনভোলেটেড টিউব, ও কিন্তু পাস করে চলে যাবে আবার অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে, এবং ওই জায়গাটায় কি হবে, ওই জায়গাটায় যে আরো বেশি সলিউট কে সে রিঅ্যাবজর্ব করে নিবে, এবং এই জায়গাটার অসমোলারিটি তখন কিন্তু ফ্রম 400 থেকে হয়ে যাবে 500। এবং এই 500 হওয়ার কারণে সেম মেকানিজম আবারও ঘটতে থাকবে, যে ডিসেন্ডিং লিম্বের এখানে আরো অসমোসিস অফ ওয়াটার ঘটবে, যার কারণে এই জায়গাটার যে তোমার অসমোলারিটি সেটাও কিন্তু তখন 500 হয়ে যাবে। দেখো 500 হয়ে গেছে। এরকম ভাবে বারবার মাল্টিপ্লিকেশন ঘটতে থাকবে, এবং করে করে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা এইভাবে চলতে থাকবে, মানে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হতে থাকবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট চেঞ্জ হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না এই টিপ অফ দা তোমার হচ্ছে লুপ অফ হেনলির অসমোলারিটি হবে 1200 মিলি অসমোল। তখন কথা হচ্ছে 1200 কেন হবে, কারণ হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের জন্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন এটা হচ্ছে ফ্রম 1200 টু 1400। তো এটা দেখো আমি খুব সহজে চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, এবার যদি তোমরা একবার একটু পড়ো তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বারবার একটা কথাই বলছি যে এটা বারবার মাল্টিপ্লাই করবে, দুইটা মেকানিজম এখানে জাস্ট রিঅ্যাবজর্ব করে নিবে আর এখানে অসমোসিস হবে, জাস্ট এই দুইটা কথা মনে রাখবা। দুইটা কথা মনে রাখলে পুরো জিনিসটা সহজ তোমাদের জন্য। ওকে, সো আমি নেক্সটে চলে যাই। ওকে দেখো এটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার যেটাকে আমরা বলে থাকি।
এখন তার আগে আমি একটু কথা বলে নিই। বলেছিলাম যে যে মেডুলা আছে আমাদের, মেডুলার মধ্যে মেডুলারি কালেক্টিং ডাক্ট থাকে, ওই জায়গাটায় কিন্তু কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হয়, কারণ ওখানে কিন্তু এডিএসটা মেইনলি মানে কাজ করা শুরু করে এবং ওখান থেকে কিন্তু ওয়াটারটা রিঅ্যাবজর্ব হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই মেডুলার মধ্যে তো ব্লাড সাপ্লাই আছে, তাহলে ব্লাড সাপ্লাই থাকলে যখন ওয়াটারটা আসবে বাই অসমোসিস কেন আসবে? এর যে মানে যে তোমার আয়নগুলো সিক্রেশন মানে রিঅ্যাবজর্ব হলো, এই আয়নগুলো কেন আবার ব্লাডের ফ্লোতে চলে যাচ্ছে না? তাহলে তো আর ওইখানের হাই অসমোলারিটি থাকতো না। এখন মেইন কথা মনে রাখতে হবে, কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের জন্য আমাদেরকে অফকোর্স মেডুলারি হাই অসমোলারিটি বজায় রাখতে হবে, এবং এই বজায় রাখার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, এবং এর পাশাপাশি এটাকে মেনটেন করে কিভাবে, কেন এটা বারবার হচ্ছে তোমার ব্লাড ফ্লোতে চলে যাচ্ছে না, এই জিনিসটা কিন্তু হয়ে থাকে বিকজ অফ ভাসারেক্টা। কারণ ভাসারেক্টার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আছে যেটা আমরা এখন আলোচনা করবো, যে ইটস দ্য ইউ শেপ। এটা হচ্ছে একটা ইউ শেপ ক্যাপিলারি। এখানে হয় কি, ওই আমরা কাউন্টার কারেন্টে যেভাবে পড়েছি এটা এরকমই হয়, বাট এটার কাজ হচ্ছে যে এটা রেগুলেট করবে কি, যে মেডুলারি যে হাই অসমোলারিটি ওইটাকে সে মেইনটেইন করে রাখবে, যাতে কখনোই ব্লাড ফ্লো এর কারণে যেই ইলেকট্রনটা বা যে আয়নটা অ্যাবজর্ব হইলো ফ্রম দা তোমার লুমেন, এটা কিন্তু আর খুব সহজেই ব্লাডে যায় না। বুঝতে পারছো? এখন দেখো কিভাবে যায় না। আর আমরা সবাই জানি তাই না, যে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের জন্য আমার এই ভাসারেক্টা দরকার হয়, কারণ হচ্ছে তোমার ভাসারেক্টা একদম ডিপে চলে যায় মেডুলার, এবং কি হয়, এবং হচ্ছে 1 to 2% বা কোনো কোনো বই লেখা থাকে 5 to 6% ব্লাড সাপ্লাইটা মেডুলাতে চলে আসে, কারণ মেডুলাতে ব্লাড সাপ্লাইটা অনেক কম, যার কারণে কিন্তু এই যে অসমোলারিটি সেটা খুব কম চেঞ্জ হয়। এখন দেখি আমরা যে কিভাবে এই অসমোলারিটিটা হাই অসমোলারিটি বজায় রাখতে পারে। ধরো এই যে ভাসারেক্টা, আমরা তো জানি যে প্লাজমার অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল। সো আসলো ব্লাড, আসলো খুব সুন্দরভাবে, আসলো ঠিক আছে। এখন ও যখন নিচের দিকে পাস করে তখন কি হবে জানো, এই জায়গাটার মধ্যে থেকে সেম ভাবে যেভাবে আমরা ডিসেন্ডিং লিম্বে বলেছিলাম, এখানেও কি হবে, এখান থেকে তোমার এই বাইরের দিকে যেহেতু অনেক বেশি অসমোলারিটি 1200, ওরা করবে কি, ওয়াটারটাকে বের করে দিবে। দেখো এখানে প্লাজমার মধ্যে যে ওয়াটার ছিল, ওয়াটারটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে হয়ে ও যখন নামতে থাকবে তখন কিন্তু যে বের হচ্ছে ওয়াটার 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 বের হয়ে গেল, তখন কিন্তু আস্তে আস্তে এখানের অসমোলারিটি কিন্তু অনেক বেশি বেড়ে গেল। আস্তে আস্তে দেখো 600 হলো, 800 হলো, 1000 হলো, 1200 হলো। এটা কেন হলো? কারণ ও ভিতর থেকে ওয়াটারটাকে বের করে দিচ্ছে। এখন যখন চলে আসলো টিপে, মানে একদম ডিপ মেডুলা পেলভিসের কাছাকাছি চলে আসলো, তখন কিন্তু দেখো এখানেও 1200, এখানেও 1200। এখন আমি বলেছিলাম যে কিভাবে মেইনটেইন করবে, ও কি করবে না, ওই যে হাই অসমোলারিটি যে জিনিসগুলোর কারণে হচ্ছে, ধরো ইউরিয়া বা হচ্ছে আদার্স যে তোমার অ্যানায়ন ক্যাটায়ন গুলো আছে, ওগুলাকে আর নিবে না। কারণ যখন অসমোলারিটি চেঞ্জ হইতো বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে চেঞ্জ হইতো, তখনই কিন্তু শুধুমাত্র ও রিঅ্যাবজর্ব করে এই ক্যাপিলারিজ গুলো নিয়ে চলে যেত। আর যখন ওর অসমোলারিটি সেম অ্যাজ দ্য মেডুলারি অসমোলারিটি, তখন কিন্তু ও আর এখান থেকে কোনো জিনিস ইউরিয়া এগুলা নিবে না। সো ও কি করবে, ও আবার ইউ শেপে হয়ে আবার চলে গেল কর্টেক্সের দিকে। তখন আবার কি হবে, ও যখন উপরের দিকে চলতে থাকবে তখন আবার এগেইন সে কি করবে, এই যে দেখো যখন আস্তে আস্তে উপরের দিকে যাবে, এখানে কিন্তু অসমোলারিটিটাও কমতেছে। তোমার দেখো যে ইন্টারস্টিশিয়াল যে অসমোলারিটি, ওটাও কিন্তু আস্তে আস্তে কর্টেক্সের দিকে যখন যেতে থাকবে তখন কিন্তু কমছে। এই 1200টা যখন উপরের দিকে আবার ইউ শেপে চলতে থাকবে, তখনও কিন্তু ও এরপরে আবার ওয়াটার রিঅ্যাবজর্ব করে নেবে এবং সলিউটটাকে বের করে দিবে। তখন আস্তে আস্তে ও আবার নর্মাল সেম প্লাজমা অসমোলারিটিতে চলে আসলো। সো এই যে এক্সচেঞ্জার, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কে কাজ করে, সেটা হচ্ছে ভাসারেক্টা। এবং কেন কাজ করছে এটা বললাম, যে এটার ফাংশন কি, এটার ফাংশন হচ্ছে দ্য মেইনটেইন দ্য হাই অসমোলারিটি অফ দ্য মেডুলা। এবং কিভাবে করে এটা বলবা, যে নরমালি যে ক্যাপিলারি গুলো আছে সেগুলো কিন্তু হাই অসমোলারিটি বা যেখানে কনসেন্ট্রেশন বেশি থাকে, ওই জায়গাটা থেকে সেই ইলেকট্রোলাইটস বা আদার জিনিসগুলোকে রিঅ্যাবজর্ব করে নিয়ে যায়। কিন্তু এই ভাসারেক্টা একটা স্পেশাল, যে ও কি করবে, ও যখন নামতে থাকবে, ও ওই কাউন্টার কারেন্ট মেকানিজমের মতো এই জায়গাটায় যে সে এক্সচেঞ্জ করবে, সে কি করবে, এখান থেকে ওয়াটারটাকে বের করে দিবে, সলিউটটাকে নিবে, এবং তখন কনসেন্ট্রেশনটা বাড়বে বা অসমোলারিটি বাড়বে, এবং যখন একদম ডিপ মেডুলাতে চলে আসবে তখন সেম ওর অসমোলারিটি হয়ে যাবে সেম অ্যাজ দা মেডুলারি অসমোলারিটি। যার কারণে এখানে ওরকম ভাবে কোনো হাইয়েস্ট অ্যামাউন্টের ইউরিয়া বলো বা তোমার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, এগুলা কিন্তু ওরকম ভাবে এর মাধ্যমে আবার ব্যাকফ্লো করবে না। যার কারণে এখানের কিন্তু যেই অসমোলারিটি এটা হাই থাকবে। এরপর যখন ব্লাড ফ্লো নর্মাল নিয়ম অনুযায়ী যখন আবার উপর থেকে চলতে থাকবে, তখন ও কি করবে, জাস্ট উল্টা কাজ করবে। তখন সে এক্সচেঞ্জ করবে কি, তখন ওয়াটারটাকে ভিতরে নিবে এবং সলিউটটাকে বের করে দিবে, যার কারণে ওর অসমোলারিটি আস্তে আস্তে কমতে থাকবে। এবং ফাইনালি সে যখন এই পুরো ভাসারেক্টাকে ক্রস করে, ইউ শেপের ভাসারেক্টাকে ক্রস করে উপর দিকে যেতে থাকবে, তখন তার প্লাজমার যেই অসমোলারিটি ছিল ওইটা আস্তে আস্তে সে মেইনটেইন করতে পারবে।
ওকে, আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা এরপরে আচ্ছা এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিটেনের জন্য অনেক আসে। এটা হচ্ছে যে বলছিলাম না যে মেডুলারি যে হাই অসমোলারিটি কিভাবে মেইনটেইন হয়। প্রথম কথা যে আমি বললাম যে ভাসারেক্টা কিন্তু মেইনটেইন করছে, মানে ভাসারেক্টা কিন্তু অসমোলারিটির কারণ না, ভাসারেক্টা হচ্ছে এটা হচ্ছে কারণ অফ কি রেগুলেশন, মানে এই হাই অসমোলারিটিটা বজায় রাখার কারণটা হচ্ছে ওইটা। বাট হাই অসমোলারিটি যে যে ফ্যাক্টরের জন্য হয় সেটা হচ্ছে এই চারটা। তুমি জাস্ট একটু মনে রাখো ছোট্ট করে যে এখানে বিভিন্ন আয়ন, আমি বলেছিলাম যে আয়ন ইউরিয়া এইগুলা কিন্তু হাই অসমোলারিটি মেইনটেইন করে, বা হাই অসমোলারিটি তাকে সে বানায়, মানে ওইখানে অসমোলারিটিটাকে সে হাই করে দেয়। কিভাবে? যখন ওই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা বললাম যে নরমালি তোমার কালেক্টিং ডাক্ট বা ডিস্টাল কনভলিউটেড টিউব এটা দিয়ে কিন্তু শুধু আয়নই রিঅ্যাবজর্ব হয়, তখন ওই আয়নটা কিন্তু রিঅ্যাবজর্ব হয়ে চলে আসে মেডুলারি, মানে মেডুলারি স্পেসে। তখন কিন্তু ওই জায়গাটায় সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা এটা কিন্তু অনেক বেড়ে যায়, এবং সোডিয়াম কো ট্রান্সপোর্ট উইথ পটাশিয়াম ক্লোরাইড, তাহলে তখন কিন্তু সোডিয়ামও আসতেছে সাথে পটাশিয়ামও আসতেছে ক্লোরাইড আসতেছে। ওদিন বলেছিলাম এই তিনটা জিনিস কিন্তু একসাথে কো ট্রান্সপোর্ট হয়, মনে আছে লাস্ট ক্লাসে তোমার আমি 2 নম্বর ক্লাসে বলেছিলাম যে ডিস্টাল কনভলিউটেড টিউবে বলো বা তোমার হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, ওইখানে কিন্তু সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এই তিনটাই একসাথে রিঅ্যাবজর্ব হয়, 1 সোডিয়াম 2 ক্লোরাইড আর 1 পটাশিয়াম। তো ওইভাবে কিন্তু তখন ও মেডুলারি স্পেসে চলে আসবে, এবং তখন কিন্তু এই জায়গার মেডুলারি যে স্পেসের অসমোলারিটি হাই করে দিবে। এন্ড দেখো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ আয়ন ফ্রম দ্য কালেক্টিং ডাক্ট ইনটু দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তাহলে প্রথমে আমরা এখানে বললাম যে অ্যাসেন্ডিং লিম্বের কথা বললাম, যেটা আমি ওদিন বলেছিলাম। আর আজকে আর একটা নতুন জিনিস, সেটা হচ্ছে আয়নটা ফ্রম দ্য কালেক্টিং ডাক্ট। এই দুটো হচ্ছে মেইন ফ্যাক্টর। এর পাশাপাশি তোমার ইউরিয়া, আমরা নর্মালি জানি যে ইউরিয়াটা খুবই খারাপ জিনিস, এবং এটা কিন্তু ইউরিনেশনের মাধ্যমে বের হয়ে যায়। বাট কিছু কিছু ইউরিয়া আবার হয় কি তোমার এই ডিফিউশনের মাধ্যমে, ফ্যাসিলিটি ডিফিউশনের মাধ্যমে চলে আসে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে, এবং তখন কিন্তু ওইটার অসমোলারিটিটা হাই হয়ে যায়। ওকে, সো তখন কিন্তু এই ইউরিয়াটাও টেক পার্ট ইন তোমার হচ্ছে মেকিং দা অসমোলারিটি অফ মেডুলারি স্পেসে, ওটা কি করে ফেলে হাই অসমোলারিটি করে ফেলবে। ওকে, আর লাস্টেরটা জাস্ট এমনি, এটা কোনো ম্যান্ডেটরি না, এটা জাস্ট রিটেনের কোশ্চেন লিখে দিবা। বাট ম্যাম যদি আস্ক করে তাহলে প্রথমেই এই তিনটা বলার চেষ্টা করবা। প্রথমেই বলবে কো ট্রান্সপোর্ট অফ সোডিয়াম along with the potassium and chloride, সেকেন্ডে বলবা যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ আয়ন ফ্রম দ্য কালেক্টিং টিউবিউল, এন্ড থার্ড অপশন মানে থার্ড পয়েন্ট হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন অফ ইউরিয়া ফ্রম দ্য ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট। রিটেনের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট দেখে আমি তোমাদেরকে একটু চেষ্টা করেছি যে জিনিসটা এখান থেকে দেওয়ার জন্য। একটা রিটেনের কোশ্চেন আমি তোমাদের দিতে পারি নাই, আশা করি ওটা আমি তোমাদের নেক্সট ক্লাসে একটু দিয়ে দিব কোনোভাবে। ওটা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তোমার সিকুয়েশনটা কিভাবে লিখবা, একটু শর্টকাট করে আমি তোমাদেরকে মার্ক করে দিয়ে দিব। সো আজকের এই পর্যন্ত ছিল হচ্ছে আমার এই প্রিভিয়াস ক্লাসের লেকচার, মানে যেগুলো পেন্ডিং ছিল ওই জিনিসগুলা। আর এখন আমরা হচ্ছে চলে যাব সরাসরি, চলে যাবো ইয়াতে, আমাদের যে রিটেন কোশ্চেন গুলো আছে ওগুলা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, ওকে, সো দেখো আমি রিটেন নিয়ে অনেক কথা বললাম। এখন দেখো যে রিটেনের জন্য তোমরা কিভাবে পড়বা, এটা আমি আগে একটু বলে নিই, তারপরে আমরা কোশ্চেনের ডিসকাশনে চলে যাব। প্রথম হচ্ছে যেই বোর্ডে আছো, ঢাকা মানে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছো, বা রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আছো, আর চিটাগাং ইউনিভার্সিটির আন্ডারে আছো, তারা তোমাদের প্রিভিয়াস 5 থেকে 7 বছরের কোয়েশ্চেনগুলো সবার আগে সলভ করার চেষ্টা করবা, কারণ ওগুলো দেখা যাচ্ছে ঘুরে ফিরে বারবার আসে, এটা ট্রাই করবা। আর নিজ নিজ কলেজের যে কাট কোয়েশ্চেন এন্ড টার্ম কোয়েশ্চেন গুলো আছে ওইগুলাও ট্রাই করবা। তো এই দুইভাবে তোমরা আগে শুরু করবা, দেন এই স্টেজটা তোমার পড়া হয়ে গেলে তখন তুমি ফার্দার যে অন্য বোর্ডে বারবার ফ্রিকোয়েন্টলি কি কি কোয়েশ্চেন গুলো আসছে ওইগুলো একটু সলভ করো, বা যেটা একদম অনেক বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে কথা বলা, মানে তখন পড়া ট্রাই করবা। তো সবার আগে যে নিজ নিজ ইউনিভার্সিটির বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন যদি সলভ করো, এটা একটা তোমাদের তখন তোমরা একটা সেফ স্টেজে থাকবা। এটা কিন্তু তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো এখন আমাদের ক্লাস দেখছো, বা তোমরা অ্যাডভান্স দেখছো, তারাও কিন্তু এইভাবে আগাতে পারো তোমাদের রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমরা চলে যাই প্রথমে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফিজিওলজি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি ভাইবা। আজকে আমরা কথা বলবো হচ্ছে রিটেনের কোশ্চেনগুলো কিভাবে লিখতে হবে। তো চলো শুরু করি। ওকে, সো ফার্স্টে দেখো যে এলিমেন্টারি সিস্টেম থেকে কিছু প্রশ্ন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে নেম দা মুভমেন্ট অফ জিআইটি। আচ্ছা, তো তখন তুমি কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করবা, প্রথমে লিখে নিবা যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে 2 ধরনের মুভমেন্ট থাকে,
একটা হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট এন্ড মিক্সিং মুভমেন্ট। এই কথাটা লেখা শেষ। এরপরে লিখবা প্রপালসিভ মুভমেন্ট কি করবে, এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড মুভমেন্ট করে, আর মিক্সিং মুভমেন্টটা হচ্ছে মিক্সিং অফ ফুড উইথ দা এনজাইম। এই কথাটা লেখার পরে তখন তুমি হেডলাইন দিলা যে মুভমেন্ট অফ জিআইটি। এই হেডলাইনের পরে ভিতরে চলে যাবে, আলাদাভাবে লিখবা যে মুভমেন্ট অফ মাউথ, মুভমেন্ট অফ ফ্যারিংস এন্ড ইসোফেগাস, মুভমেন্ট অফ জিআইটি। তখন মাউথের মধ্যে লিখবা সিম্পলি যে ম্যাস্টিকেশন এন্ড চিউইং, ফ্যারিংসে ইসোফেগাসে লিখবা ডিগ্লুটেশন আর সোয়ালোইং, দেন জিআইটি তে যে আবার আলাদা ভাগে ভাগ করে নিবা যে স্টমাকে কি হবে, স্মল ইন্টেস্টাইনে কি হবে, লার্জ ইন্টেস্টাইনে কি হবে। দেখো যদি তুমি টু দা পয়েন্টে আনসার লিখো, তোমার এখানে কিন্তু নাম্বার কাটার সুযোগ নাই। তাহলে স্টমাকে লিখে নেবা মিক্সিং মুভমেন্ট, এটা হচ্ছে মিক্সিং ছিল, প্রপালসিভ মুভমেন্ট ছিল পেরিস্টালসিস, দেন স্মল ইন্টেস্টাইনের মধ্যে মিক্সিং মুভমেন্ট ছিল সেগমেন্টেশনাল কন্ট্রাকশন, আর হচ্ছে তোমার প্রপালসিভ মুভমেন্ট ছিল পেরিস্টালসিস, আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে হসপিরেশন এন্ড মাস মুভমেন্ট। হসপিরেশন হচ্ছে মিক্সিং মুভমেন্ট আর প্রপালসিভ মুভমেন্ট হচ্ছে মাস মুভমেন্ট। আচ্ছা দেখো তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের বলা শেষ, বেসিক মুভমেন্ট অফ জিআইটি ও বলা শেষ, নেম দা মুভমেন্ট অফ জিআইটি, হোয়াট আর দা ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ মুভমেন্ট। আচ্ছা ফিজিওলজিক্যাল ইফেক্টটা কি, এই যে প্রপালসিভ মুভমেন্ট হচ্ছে অর যে মিক্সিং মুভমেন্টটা হচ্ছে, এটার ইফেক্ট কি আমরা নাম দেখেই বুঝতে পারছি যে মিক্সিং মুভমেন্ট হচ্ছে কি করবে, ইট মিক্সেস দ্য ফুড পার্টিকেল উইথ দ্য ডাইজেস্টিভ জুস। এর পাশাপাশি কিন্তু এটা কিছু পরিমাণের অ্যাবজর্পশনেও হেল্প করে। কিভাবে, ও কি করে, ধরো খাবারটা যখন তোমার মিক্সিং হতে থাকবে দ্যাট মিন্স ও কিন্তু বারবার মুভ করবে ওই জায়গাটায়, সো বারবার কিন্তু যে সারফেসটা থেকে যাচ্ছে আবার আসতেছে, সো অ্যাবজর্পটিভ যে সারফেস সেইটার কাছে আসতে হেল্প করে। এটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট একটা আরেকটা ফাংশন। আর ফিজিওলজিক্যাল ফাংশনের মধ্যে প্রপালসিভ মুভমেন্টে লিখবা যে টু ট্রাভেল ফুড, এটা কি করে ফ্রম দা ওরাল টু অ্যাবোরাল, মানে ওরাল থেকে অ্যাবোরাল ডিরেকশনে নিয়ে যায়, এটা বলবা। আর লিখবা যে পার্শিয়াল মিক্সিংকেও মাঝে মাঝে হেল্প করে। ওকে, এখন দেখো সেকেন্ড একটা কোশ্চেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন। আমি কিন্তু ভাইবার দিন তোমাদেরকে বলেছিলাম যে অনেক হরমোন আছে তোমার গাইডে বা অন্য কোনো জায়গায়, এত কিছু লিখবা না, জাস্ট পরীক্ষায় আসলে শুধু 5টা লিখবা। তাহলে দেখো তোমার যদি এরকম পরীক্ষা থাকে নেম দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, এখানে তুমি কি কি লিখবা, এই কোশ্চেনটা থাকলে তুমি জাস্ট চার্ট করে লিখতে পারো, অর লিখতে পারো গ্যাস্ট্রিন একটা হেডলাইন দিলা, ধরো লিখলা যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, অর লিখতে পারা যে হরমোন সিক্রেটস ফ্রম দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এভাবে হেডলাইনটা দিয়ে চলে গেলা 1 নাম্বার পয়েন্টে গ্যাস্ট্রিন। তখন গ্যাস্ট্রিন লিখে প্রথম পারায় লিখলা যে গ্যাস্ট্রিনটা সিক্রেশন হয় ফ্রম দা জি সেল এন্ড 2টা ফাংশন, শেষ গ্যাস্ট্রিন সম্বন্ধে লেখা। এরপরে দেখো কোলেসিস্টোকাইনিনে একটা কথা লিখতে পারো মাঝে মাঝে যে এটা হচ্ছে কখন সিক্রেশন হয়, যে ইন দ্য প্রেজেন্স অফ ফ্যাটি ফুড। এই কথাটা লিখবা যে কোলেসিস্টোকাইনিন সিক্রেট ফর দ্য প্রেজেন্স অফ ফ্যাটি ফুড। আর এরপর লিখলা ফাংশনে চলে যাবো, যে ফাংশনের মধ্যে যেগুলো আমি বলেছিলাম যে গল ব্লাডারের কন্ট্রাকশনে হেল্প করে, প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশনে হেল্প করে, বা প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশনে হেল্প করে, এই কথাগুলো লিখলাম। এরপর সিক্রেটিনে গেলা, সিক্রেটিন লিখবা সিক্রেশন কেন হয়, ফর দ্য প্রেজেন্স অফ অ্যাসিডিক কাইম বা অ্যাসিডিক মানে গ্যাস্ট্রিক জুস। এই কথাটা লেখার পরে ফাংশনে চলে গেলা, বাস তোমার নাম্বার কিন্তু কাটার কোনো স্পেস নাই, তুমি একদম টু দা পয়েন্টে আনসার করছো। এরপরে চলে যাবা, লিখলা যে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড অর মটিলিন। তো ভালো হয় তুমি যদি এখানে 2টা ফাংশন দিয়ে দাও, গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইডের মধ্যে একটা ফাংশন দিয়ে দিলা যে ইনসুলিন রিলিজে হেল্প করে বা ইনহিবিশন অফ দা গ্যাস্ট্রিক সিক্রেশন। আর মটিলিনের মধ্যে লিখে দিবা যে এটা স্টিমুলেট করে গ্যাস্ট্রিক মটিলিটি এন্ড ইন্টেস্টাইনাল মটিলিটি। সো দেখো এই অ্যানসারটা কিন্তু তুমি অনেক ভাবে লিখতে পারো, বাট আমি যেভাবে বলে ভাবে লিখলে ইনশাআল্লাহ তোমার অ্যানসারটা খুব ভালো হবে, এবং এখানে কিন্তু তোমার আর নাম্বার কাটার মতো স্পেস থাকবে না, তুমি হাইস্ট নাম্বারই পাবা। আচ্ছা এবার 3 নাম্বার কোশ্চেনে কি বলেছে, রাইট অ্যাবাউট দ্য ফাংশন এন্ড রেগুলেশন অফ সিক্রেশন অফ এনি টু অফ দেম। তাহলে তুমি সবচেয়ে ভালো হয় এই কোশ্চেনের অ্যানসারে তুমি লিখবা সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন, এই 2টা, কারণ এখানে কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে রেগুলেশনটা কি। কোলেসিস্টোকাইনিন সিক্রেশন হয় কেন, কারণ ওই যে প্রেজেন্স অফ ফ্যাটি ফুড, এটা হচ্ছে এর রেগুলেশন অফ সিক্রেশন। আর সিক্রেটিনের রেগুলেশন অফ সিক্রেশন হচ্ছে প্রেজেন্স অফ অ্যাসিডিক কাইম। আর ফাংশনটা তো আমি একটু আগে বলেই দিলাম, ওই জিনিস 4টা পয়েন্টটা লিখে দিবা, বাস এখানেও কিন্তু তোমার 2 পয়েন্টে অ্যানসার লেখা শেষ। নাও 4 এ দেখো যে রাইট ইন শর্ট অ্যাবাউট দ্য মেকানিজম অফ সিক্রেশন এন্ড ফিজিওলজিক্যাল অ্যাকশন অফ সিক্রেটিন। এটা নিয়েও আলোচনা করা শেষ। এই যে মেকানিজম অফ সিক্রেশন বললাম যে যখন অ্যাসিডিক কাইমটা তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে মানে স্মল ইন্টেস্টাইনে চলে আসবে, তখন কিন্তু সিক্রেট মানে ফর দ্য প্রেজেন্স অফ অ্যাসিডিক কাইম তোমার সিক্রেটিনটা সিক্রেশন হবে, এবং এই সিক্রেটিন সিক্রেশন হবে, এবং ফাংশনটা তো বলা আছে যে কেন এটার ফাংশনিংটা কি কাজে হেল্প করে। আর ফাংশন অফ সিক্রেটিন সিসি কি, দেখো আমি তোমাকে কেন বললাম যে এই কোশ্চেনটা আসলেও সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন লিখতে বা অন্য, দেখো তুমি তাহলে কিন্তু এইটা যদি একটু ভালো মতো পড়ো রেগুলেশন এন্ড ফাংশন,
তাহলে কিন্তু তোমার এই 3টা কোশ্চেন কভার হয়। এই জন্য যদি থাকে যে উল্লেখ না থাকে যে এই হরমোনটা বলো, বা যদি বলে অ্যানি টু লিখো, তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করবে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন এই দুইটা বারবার লিখার। আচ্ছা, এখন দেখো শর্ট নোট। শর্ট নোট হচ্ছে লোকাল হরমোন অফ জিআইটি, আর এটা হচ্ছে তোমার এই যে কোলেসিস্টোকাইনিন প্যানক্লোজাইমিন, এটা সেম কথা। এখন দেখো শর্ট নোটটা আমরা হচ্ছে মানে শর্ট নোটে কিন্তু নাম্বার বেশি থাকে, তোমরা ট্রাই করবা যে এই লেজ দেখো এই কোশ্চেন গুলো দিলে কি লাভ হয় জানো, একটা কোশ্চেনের মধ্যে 3টা পার্ট থাকে, যার কারণে তোমার কিন্তু নাম্বারটা তোমার উঠানোটা সহজ। বাট শর্ট নোটে হয় কি নাম্বার অনেক বেশি থাকে, আর আমাদের লাস্টের দিকে আমরা শর্ট নোট লিখতে চাই, তো আমাদের এখানে টাইম থাকে না, আমরা ঠিক মতো লিখতেই পারি না, যে আমরা টু দা পয়েন্টে যে যা যা চেয়েছে একটু বড় করে বা ডিটেলসে লিখবো, আমরা টাইম পাই না। তোমরা ট্রাই করবে নর্মালি এই টাইপের কোশ্চেন দেওয়ার জন্য, বাট যদি কোনো কারণে এইসব কোশ্চেন কমন না পড়ে তখন তো শর্ট নোট দিব। শর্ট নোটের মধ্যে যে তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করে দিবা, জাস্ট একটা মানে প্যারা প্যারা করে। ধরো যদি তোমার এই যে লোকাল হরমোন অফ জিআইটি বলে, তাহলে প্রথমে তুমি বললা যে হরমোনের কাজ কি, প্রথমে একটু আমরা একটু লিখে নিব যে হরমোন, ওকে হরমোন হচ্ছে কি করবে, রেগুলেশন করবে জিআইটি মুভমেন্ট বা জিআইটি সিক্রেশন এই জিনিসগুলোকে। তখন তুমি হেডলাইন দিলা লোকাল হরমোন অফ জিআইটি, বাস এই কোশ্চেনে যেভাবে লিখছো এখানেও সেভাবে লিখে দিবা, অ্যান্সার শেষ। আর এটা তো তোমার কোলেসিস্টোকাইনিন তো বলা হয়ে গেছে। তো এগুলো দেখো আমাদের সলভ করা শেষ। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে ডাইজেস্টিভ জুসে। দেখো প্রথম প্রশ্ন যে গিভ দ্য ইম্পর্টেন্ট কনস্টিটিউট অফ গ্যাস্ট্রিক জুস। আচ্ছা, এই কথাটা কিন্তু অন্যভাবে ঘুরে আসতে পারে। কিভাবে আসতে পারে, যে নেম দ্য সেল অফ গ্যাস, মানে নেম দ্য সেল অফ হচ্ছে স্টমাক এন্ড মেইনটেইন দেয়ার সিক্রেশন, বা সরি তোমার হচ্ছে ডিসক্রাইব দেয়ার সিক্রেশন। তখন কিন্তু কি হবে, তখন তুমি প্রথমেই এই কোশ্চেনটা থাকবে ওইভাবেই থাক না কেন, প্রথমে তুমি লিখে নিবা যে কি কি সেল আছে। পেপটিক সেল আছে, প্যারাটাল সেল আছে, মিউকাস সেল আছে। তো মিউকাস সেলের মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মিউকাস নেক সেল, সারফেস মিউকাস সেল, এরপর আছে জি সেল আর এন্টেরোক্রোমাফিন সেল। তো তখন কিন্তু এই যে কনস্টিটিউট অফ গ্যাস্ট্রিক জুস, এটার মধ্যে তখন তুমি এই সেলগুলা লিখে জাস্ট কি কি সিক্রেশন হচ্ছে ওগুলো দিয়ে দিবা, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, তারপরে হচ্ছে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাজল সিক্রেশন হচ্ছে বা মিউকাস সিক্রেশন হচ্ছে, এইটা যে কি কি থাকতেছে। আর এনজাইমও বলে দিবা সাথে, যেহেতু বলছে যে কি কি থাকে সব, তাহলে এনজাইমও বলে দিবা। আর গিভ দা কম্পোজিশন অফ বাইল। আচ্ছা, এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রিটেনের জন্য, কারণ বাইল না রিটেনে অনেক বেশি আসে। সো দেখো বাইল নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছিলাম, বাইলের কনস্টিটিউশন বাইলের মধ্যে কি কম্পোজিশন থাকে এটা বলার জন্য তোমাকে প্রথমে হচ্ছে বাইলটা কি ওইটা একটু লিখে নিবা, যে বাইল হচ্ছে একটা সিক্রেটরি প্রোডাক্ট উইচ সিক্রেট ফ্রম দ্য লিভার, যেটা লিভার থেকে সিক্রেশন হয়। তখন এখানে বলে দিলা কি কি থাকে, যে তোমার ওয়াটার থাকে, বাইল সল্ট থাকে, বিলিরুবিন থাকতেছে, তারপর কোলেস্ট্রল থাকতেছে, এই কথাগুলা লিখবা। এবং এটা একটু চেষ্টা করবা এইভাবে লিখার জন্য, বাইল সল্টটা লিখে নাম লিখে দিবা যে কি কি থাকে, যে সোডিয়াম টাউরোকোলেট, পটাশিয়াম টাউরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, এইভাবে বাইল সল্টের নাম লিখে দেওয়ার চেষ্টা করবা। এরপর পিগমেন্ট দিয়ে এইভাবে লিখতে পারো যে পিগমেন্টের মধ্যে কি থাকতে পারে, বিলিরুবিন থাকতে পারে, বিলিভার্ডিন থাকতে পারে, তাই না? তো এইভাবে এই কথাগুলা লিখে পাশে ভিতরে একটু লিখে দিবা যে বাইল সল্ট কি কি থাকতেছে বা পিগমেন্ট কি কি থাকতেছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা ডিসক্রাইব দ্য ফাংশন অফ স্যালাইভা। এটা কিন্তু ভাইবার একটা মেজর প্রশ্ন। ভাইবাতে তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে এখন কথা বলছো তো এটার স্যালাইভা কি হেল্প করতেছে। এটা যেমন ভাইবার জন্য ইম্পর্টেন্ট, তেমনি যে মেকানিক্যাল ফাংশনটা ইম্পর্টেন্ট। তো মেকানিক্যাল ফাংশনের মধ্যে আমি বলেছিলাম, তুমি তাহলে যে দেখো যখন তোমার ফাংশন অফ স্যালাইভা আসবে তখন তুমি কিভাবে লিখবা, প্রথমে লিখলা যে স্যালাইভা হচ্ছে একটা কালারলেস ফ্লুইড যেটা সিক্রেট হয় ফ্রম দ্য স্যালাইভারি গ্ল্যান্ড। তখন চলে আসবে ফাংশন অফ স্যালাইভা, এক কথা লিখে দাও ফাংশন অফ স্যালাইভা, লিখে তখন 1 নাম্বার দিয়ে লিখো মেকানিক্যাল ফাংশন। চেষ্টা করবো পয়েন্ট আকারে লিখতে, পয়েন্ট আকারে লিখলে হয় কি টু দা পয়েন্টে লিখলে টিচাররা যেহেতু অনেক খাতা দেখে তাদের একদম মানে এক দেখায় কিন্তু বুঝে যায় তুমি কি লিখছো ভিতরে। সো টিচাররা কিন্তু খুব ইজিলি যখন খাতাটা দেখতে পারে তখন কিন্তু তোমার নাম্বারটা বেশি আসে। তো চেষ্টা করবা পয়েন্ট করে দেওয়ার জন্য যে মেকানিক্যাল ফাংশন দিবা, তারপর টেস্টে কি হেল্প করছে, বা ডাইজেস্টিভ কি ফাংশন আছে, এক্সক্রিটরি কি ফাংশন আছে, বাফারিং কি ফাংশন আছে, এই জিনিসগুলো এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। তো এইভাবে চেষ্টা করবা টু দা পয়েন্টে লেখার জন্য। আর যদি শুধু মেকানিক্যাল ফাংশন বলে তাহলে ওই প্রথম ওই কথাটা লিখে নিবা যে স্যালাইভা সিক্রেট হয় ফ্রম দ্য স্যালাইভারি গ্ল্যান্ড। এরপর চলে আসবা হেডলাইন দিবা যে মেকানিক্যাল ফাংশন, মেকানিক্যাল ফাংশনের মধ্যে লিখে দিবা যে তোমার হেল্পস ইন স্পিচ বা ফ্যাসিলিটেট সোয়ালোইং হইতে পারে, বা অ্যাক্ট অ্যাজ এ লুব্রিকেন্ট, এই কথাগুলা এই জায়গাতে লেখার চেষ্টা করবা মেকানিক্যাল ফাংশনে। আচ্ছা, আর ডিসকাস দ্য রেগুলেশন অফ স্যালাইভা সিক্রেশন, এইটা কিন্তু তোমাদেরকে আমি মনে আছে যে ভাইবার দিন কিন্তু বলছিলাম যে এটা কোনোভাবেই তোমরা অন্য জায়গা থেকে পড়বে না, আর এটা তোমরা টিচারের যেই লেকচার ওটা ফলো করবে, অথবা
কি করবা, ডায়েটনে যেভাবে দেওয়া আছে একটু পয়েন্ট করে ওইটা দেওয়ার চেষ্টা করবা। তো দেখো এখানে প্রথমে এই কথাটা লিখে নিবা যে সালাইভারি সিক্রেশনটা একদম কমপ্লিটলি কন্ট্রোল বাই দা নিউরাল মানে নিউরাল ইনফ্লুয়েন্স। এখানে কোনো হরমোনাল জিনিস লিখবা না। তার নিউরালের মধ্যে আমি বলেছিলাম প্যারাসিম্প্যাথেটিক, তাই না, মনে আছে যে প্যারাসিম্প্যাথেটিক দিয়েছিলাম। তারপরে হচ্ছে বলেছিলাম যে অনেক সময় ফুডের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এক এক ধরনের সিক্রেশন হয়। তারপরে হচ্ছে বলছেন যে ব্লাড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, কারণ ব্লাড সাপ্লাই নিউট্রিশনটা সাপ্লাই দেয় তোমার হচ্ছে গিয়ে যেই মানে প্যারাটিড সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে সেই জায়গাটায়। তো ওই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই কথাগুলো ওইখানে লেখা ট্রাই করবো। ওই দিন আমি যেভাবে পয়েন্টগুলো বলেছিলাম সেম ভাবে 1 নম্বর পয়েন্ট দিয়ে প্যারাসিম্পাথেটিক দিবা, 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবা যে তোমার হচ্ছে গিয়ে কোয়ালিটি অফ ফুড, এইভাবে ট্রাই করবা। আচ্ছা একটু আজান দিচ্ছে, আমি তোমাদের কাছ থেকে 2 মিনিট ব্রেক নিব যেহেতু আজান দিচ্ছে। আমার পয়েন্টে ওকে। সো আমরা শুরু করি। আমরা ছিলাম হচ্ছে রেগুলেশন অফ সালাইভারি সিক্রেশনে ছিলাম, যেটা আমি বলেছি যে সালাইভারি সিক্রেশনটা কিভাবে লিখবা, যেভাবে বইয়ে আমি বলেছিলাম ভাইবার দিন ওইভাবে লিখবা। আচ্ছা এবার হচ্ছে ফাংশন অফ দ্য গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার মধ্যে কোনো কিছু লেখা লাগবে না, জাস্ট প্রথমে লিখবা যে মানে কোনো সূচনা দরকার নাই, তুমি জাস্ট লিখে যাবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট ফ্রম দ্য তোমার হচ্ছে প্যারাইটাল সেল, এন্ড তারপর লিখবা যে ফাংশন অফ গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে ফাংশন 3-4টা লিখে দিবা। 4টা লিখলে ভালো হয়, 4টা মাস্ট লিখবা। তো এটা কিন্তু এইভাবে অ্যান্সার করবা। সেম কথা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন আমি বলেছি যেভাবে আজকে ওইভাবে লেখা ট্রাই করবে এবং ছবিটা আঁকার চেষ্টা করবে। আর ইনশাআল্লাহ আমি হয়তো তোমাদেরকে নেক্সট দিন রিটেন নিব, ওই দিন আমি এইটার রিটেনটাও দিয়ে দিব নোট করে। আচ্ছা হোয়াট ইজ অ্যাক্লোরহাইড্রিয়া? এটা হচ্ছে তোমার যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তোমার অ্যাবসেন্ট থাকে। এটা কেন হয়? যখন তোমার প্যারাইটাল সেলটা ডিস্ট্রাকশন হয়ে যায় তখন কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন হয় না। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন না হওয়াকে এই টার্মটা বলে। এটা রিটেনের জন্য অত ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট ভাইবার জন্য টার্মটা জাস্ট একটু মনে রাখিও। আচ্ছা প্যানক্রিয়াটিক জুসের সিক্রেশনের কথাও কিন্তু আমরা বলেছিলাম যে প্যানক্রিয়াটিক জুসটা কিন্তু হরমোনাল এবং নিউরাল দুটা দিয়েই হয়। এখানে কিন্তু চাইছে শুধুমাত্র হরমোনাল, হিউমোরাল। আর এখানে বলছে যে হাউ প্যানক্রিয়াটিক জুস সিক্রেট ইজ রেগুলেটেড, তখন তোমার হিউমোরাল এন্ড নিউরাল দুটাই বলতে হবে। তো এখানে বলছিলাম যে তোমার অ্যাসিটাইলকোলিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন এগুলা যেমন লিখবা, সাথে কিন্তু ওই যে 3টা ফেজ, সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ, এই 3টা কথাই লিখবা। ওইরকম ভাবে যেভাবে আমি বলছি সেম ভাবে লিখবা, বাট একদম হাইলাইট করে দিবা হরমোনগুলোর নাম এন্ড ফাংশন, তারপর কোন ফেজে কতটুকু পার্সেন্ট হচ্ছে। এটা লিখলে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার কমপ্লিট। আচ্ছা বাইল, হোয়াট ইজ বাইল? এটা আমি বলে ফেলেছি অলরেডি। ফাংশন অফ লিভারটা কিন্তু অত বেশি আসে না, মাঝে মাঝে হচ্ছে দেয় টিচাররা রিটেনের জন্য।
সো ওখানে দেখবা যে তোমার লিভারের মধ্যে আমরা কিন্তু লিভারের ফাংশন আমরা জানি যে লিভারের মধ্যে অনেক বেশি ফাংশন হয়, এটা আমরা অ্যানাটমিতে পড়ছি তাই না? ওইখানের মধ্যে মেইনলি যে যে কথাগুলা লিখবা সেটা হচ্ছে তোমার স্টোরেজ ফাংশন আছে, কিছু মেটাবলিক ফাংশন আছে, মানে সিনথেটিক ফাংশন আছে, তাই না? এই কথাগুলো কিভাবে লিখবা? হেডলাইনে লিখবা। লাইক মেটাবলিক ফাংশন হচ্ছে কি, এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই জিনিসগুলোর মেটাবলিজমে হেল্প করে। স্টোরেজ ফাংশনের মধ্যে লিখবা যে কার্বোহাইড্রেটটা গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে, ভিটামিনটা এ ডি এটা হচ্ছে স্টোরেজ থাকে, এবং এরপরে হচ্ছে আয়রনটা জমা থাকে, তাই না? আয়রনটা স্টোরেজ থাকে ফেরিটিন হিসেবে। এরপর সিনথেটিক ফাংশনের মধ্যে যে জিনিসগুলো সিনথেসিস করে লাইক ইমিউনোগ্লোবুলিন, প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, ভিটামিন কে, এই জিনিসগুলো ওই সিনথেটিক ফাংশনের মধ্যে দেওয়া আছে। এটাও ট্রাই করবা যে একদম পয়েন্ট করে লেখার জন্য। আচ্ছা, আশা করি এখন শোনা যাচ্ছে। ওকে, তো আমরা আবার একটু শুরু করি। আচ্ছা, তো আমরা এই কোশ্চেনে ছিলাম, লিভারের কথা বলা হয়েছে, ইন্টারহেপাটিক সার্কুলেশনও ওইটা বলা হয়েছিল যে ইন্টারহেপাটিক সার্কুলেশনের মধ্যে তোমরা আমি যেভাবে বলছি ওইটা একটু ফলো করার চেষ্টা করবা, গাইডের কথা না লিখে ওইভাবে লিখে জাস্ট ছবিটা এঁকে দিবা। ছবিটা একটু দেখিও যে ছবিটা যেখান থেকে তোমরা যে কোনো একটা ছবি এঁকে দিবা, মানে তোমরা যদি গাইড ফলো করো গাইডেরও ছবি পাবা, আবার বইয়ে থাকলে বইয়েও ছবি পাবা। আর সাকাস এন্টেরিকাস এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট শর্ট নোট যে সাকাস এন্টেরিকাস সম্বন্ধে আসে। তো সাকাস এন্টেরিকাসটা কি? এটা হচ্ছে সিক্রেশন ফ্রম দা তোমার হচ্ছে ইন্টেস্টাইন, মানে তাহলে ইন্টেস্টাইনে কি হয়, ওখানে হচ্ছে কিছু ব্রুনার্স গ্ল্যান্ড থাকে এবং ওখান থেকে কিছু কিন্তু মিউকাসও যেমন সিক্রেশন হয় সেরকম ভাবে কিন্তু এনজাইমও সিক্রেশন হয়। তো এই এনজাইম গুলা লিখবা, কি কি এনজাইম সিক্রেশন হয় ডাইজেস্টিভ ফাংশনের মধ্যে, যে প্রোটিওলাইটিক এনজাইম বা অ্যামাইলোলাইটিক এনজাইম আছে, লাইপোলাইটিক এনজাইম, জাস্ট এই কথাটা মেইনলি লিখবা যে সাকাস এন্টেরিকাস কোথা থেকে সিক্রেশন হচ্ছে, সেটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। সো ব্রুনার্স গ্ল্যান্ড থেকে এরপরে লিখে ওখানে বলবা যে দুইটা জিনিস সিক্রেশন হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও সিক্রেশন হয়, আবার মিউকাসও সিক্রেশন হয়। এরপর চলে গেলে ডাইজেস্টিভ ফাংশনে, বাস এতটুকু লিখলেই শেষ কোশ্চেনটা। ডাইজেস্টিভ জুস উইথ দেয়ার ডেইলি সিক্রেশন। ওকে, সো এই ডাইজেস্টিভ জুসে প্রথমে হচ্ছে কি করবা, এত কিছু না লিখে জাস্ট এরকম দুইটা রো করবা। এখানে লিখবা ডাইজেস্টিভ জুস, আর এই পাশে লিখবা হচ্ছে ডেইলি সিক্রেশন। লিখলা ধরো স্যালাইভা, স্যালাইভা কতটুকু সিক্রেশন হয় অ্যারো দিয়ে লিখে দিলা। তারপর হচ্ছে গিয়ে তোমার গ্যাস্ট্রিক জুস কতটুকু সিক্রেশন হয়, তারপর বাইল কতটুকু সিক্রেশন হয়, তারপর হচ্ছে গিয়ে তোমার প্যানক্রিয়াটিক জুস কতটুকু সিক্রেশন হচ্ছে, এই কথাটা একদম ওইভাবে লিখে দিবা, আর কিছু লেখা লাগবে না। আচ্ছা, ডিসকাস হাউ গ্যাস্ট্রিক জুস সিক্রেশন ইজ রেগুলেটেড বলা হয়েছিল ইয়ার ভাইবার ক্লাসে, যে তিনটা ফেজ খালি উল্লেখ করবা। এটা হচ্ছে সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ এন্ড হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ। সেফালিক ফেজে 30%, গ্যাস্ট্রিক ফেজে 60%, ওই কথাটা লিখবা। আর মেকানিজম তো আমি আগের দিন ডিসক্রাইব করে দিয়েছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল অফ, এটা হচ্ছে তোমার হিস্টামিন রিসেপ্টর ব্লকার ইন গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক সিক্রেশন। এটা আসলে একটা মানে থার্ড ইয়ার টাইপের কোয়েশ্চেন হয়ে গেছে, মানে ফোর্থ ইয়ারে যারা প্যাথোলজিতে পড়ে। কিন্তু তোমাদের একটু জেনে রাখো যে এই যে মানে এটা হচ্ছে তোমার হিস্টামিন রিসেপ্টর, তাই না? হিস্টামিন রিসেপ্টর
ব্লকার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই রিসেপ্টরটা কাজ করবে না। এখন আমি ওদিন বলেছিলাম যে যখন অ্যাসিটাইলকোলিন আসলে মাঝে মাঝে অ্যাসিটাইলকোলিন সরাসরি রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে, অথবা কি করে, এটা কি করে, যে হিস্টামিন, যেটা হিস্টামিনটা চলে যায় প্যারাটাল সেলের মধ্যে, যে হিস্টামিনের বাইন্ডিং সাইট আছে ওই সাইটে যে তখন কিন্তু ও হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে। এখন তুমি ভাবো যদি ওই রিসেপ্টরটাকে যদি আমি ব্লক করে দেই বাইটা তোমার যে H2 রিসেপ্টর ব্লকার, তখন কিন্তু হিস্টামিনটা আর ওই প্যারাটাল সেলে এসে লাগতে পারবে না, যার কারণে কিন্তু তখন আর হাইড্রোক্লোরিকের মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আর সিক্রেশন হবে না। এটাই হচ্ছে কথা, যে যখন এই ব্লকারটা আমি দিয়ে দিব তখন কিন্তু আর হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় না। এটা মেইনলি যখন আমাদের অ্যাসিডিটি হয় তখন আমরা যে ওষুধগুলো খাই ওই ওষুধগুলো এই মেকানিজমে কাজ করে। আচ্ছা, হোয়াট আর দ্য বাইল অ্যাসিড এন্ড বাইল সল্ট, এটা কিন্তু বলেছিলাম যে বাইল সল্ট হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টাউরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টাউরোকোলেট। আর যদি আসে তোমার হচ্ছে গিয়ে বাইল অ্যাসিড, তখন দুইটা জিনিস দিয়ে দিবা, একটা হচ্ছে কোলিক অ্যাসিড আর হচ্ছে সিনোডিঅক্সিকোলিক অ্যাসিড। এটার পাশাপাশি সাথে লিখে দিতে পারো ডিঅক্সিকোলিক অ্যাসিড বা লিথোকোলিক অ্যাসিড, এই চারটা নাম দিয়ে দিবা, বাস কোশ্চেন শেষ। একদম টু দা পয়েন্ট অ্যান্সার করবা, যা চাবে তাই লিখবা পরীক্ষা প্রফের মধ্যে। শর্ট নোট অন পোস্ট অ্যালকালিটাইড, আচ্ছা এটা আমি ওইদিন বলছিলাম, তো এটা মাঝে মাঝে তোমার শর্ট নোট হিসেবে দিয়ে দেয়। পোস্ট অ্যালকালিটাইডটা আমি বলছিলাম যে যেহেতু আমার হচ্ছে কি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে, যখন আমি দেখলাম কিছুক্ষণ আগে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনে যে একটা হাইড্রোজেন আয়ন সিক্রেশনের জন্য একটা কিন্তু বাইকার্বনেট আয়ন চলে যায় ব্লাডে। সো খাওয়ার পরে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অনেক বেশি সিক্রেশন হচ্ছে, তখন কিন্তু ব্লাডের মধ্যে এই বাইকার্বনেটটা অনেক বেশি পরিমাণের অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে তখন পোস্ট অ্যালকালিটাইড, মানে খাওয়ার পরে যেটা হয়, বা আমরা বলতে পারি পোস্ট প্যারান্ডিয়াল অ্যালকালিটাইড। এই কথাটা জাস্ট মেইন কথাগুলো লিখবা, যা বললাম এগুলো একটু গুছাই লিখে দিও তাহলেই হবে। ওকে, আচ্ছা নেম দ্য মুভমেন্ট অফ এলিমেন্টারি ট্র্যাক বলা হয়ে গেছে, বেসিক মুভমেন্ট অফ জিআইটি বলা হয়ে গেছে, এটাও বলা হয়ে গেছে, তাই না? এন্টারিক নার্ভাস সিস্টেম বলেছি। আর ফাংশনাল সিগনিফিকেন্সটা ওইভাবে লিখে দিবা যে মাইন্টারি প্লেক্সাস হচ্ছে কি ইন্ট্রিক, তোমার হচ্ছে ইনক্রিজ দ্য টোন অফ কন্ট্রাকশন, তারপর হচ্ছে রিদম, মানে রিদমটাকে বাড়ায় দেয়। এই দেখো এই কয়েকটা পয়েন্ট কিন্তু সুন্দরভাবে তোমার ইয়াতে পাবা, গাইটনে পাবা, ওইখান থেকে ওই পয়েন্টগুলো লিখে দেওয়ার চেষ্টা করবা। প্যারাসিম্প্যাথেটিক ডিনার্ভেশন অফ জিআইটি, দেখো এটা কিন্তু ভাইবার একটা ক্রিটিক্যাল প্রশ্ন। প্যারাসিম্প্যাথেটিক যদি আমি ইনার্ভেশন মানে ডিনার্ভেশন মানে আমি যদি প্যারাসিম্প্যাথেটিক যে স্টিমুলেশনটা ওটা যদি সরাই নেই, তখন কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে আর কোনো কাজ হবে না, সালাইভাও হবে না, কোনো কিছুই হবে না, মানে সালাইভা সিক্রেশন হবে না, তারপরে হচ্ছে তোমার এই যে হসপ্রেশন এগুলো কিন্তু হচ্ছে না, কারণ আমরা জানি যে জিআইটির সবকিছু কাজ করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তখন তুমি বলে দেবো সিম্পলি যে যদি আমি প্যারাসিম্প্যাথেটিক নার্ভগুলোকে সরাই ফেলি বা ডিনার্ভেশন করি, তখন কিন্তু আমার সিম্প্যাথেটিকটা থাকবে, বাট সিম্প্যাথেটিকটা জিআইটির উপর কোনো মানে ইফেক্টিভ কোনো কাজ করবে না, যার কারণে তখন কিন্তু আমার যে নরমাল যে ডাইজেশন, অ্যাবজর্পশন, পেরিস্টালসিস এইগুলো হবে না। ডিসক্রাইব দ্য ফ্যারেঞ্জিয়াল স্টেজ অফ ডিগ্লুটেশন, এটা কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি তোমাদের। গিভ দ্য ফাংশন অফ স্টমাক, আচ্ছা গিভ দ্য ফাংশন অফ স্টমাকের মধ্যে তুমি কি করবা, আলাদাভাবে লিখে দিন। তোমার এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ফাংশনগুলো আমি তোমাকে বললাম ওইগুলোও কিন্তু এখানে অ্যাড করবা। কিভাবে অ্যাড করবা আমি বলে দিচ্ছি। প্রথমে ধরো তুমি ডাইজেস্টিভ ফাংশন লিখলা, তখন ওইখান থেকে আমরা জানি যে প্রোটিনের ডাইজেশন, মানে প্রোটিন ডাইজেশনের জন্য যে এনজাইম লাগে সেটা আমরা পাই, তাই না? পেপটিন পাই, পেপসিন আর হচ্ছে রেনিন পাই। তো এগুলা কিভাবে কাজ করে ওইটা লিখে দিলা। এরপরে হচ্ছে চলে যাওয়া হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশনে, ওখান থেকে 3টা পয়েন্ট লিখবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশন। তারপর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের ফাংশন কি, এটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ভিটামিন বি12, এই কথাটা লিখলা। তারপর লিখলা যে লুব্রিকেটিং ফাংশন মানে যে মিউকাস নেক সেল ছিল ওখান থেকে মিউকাস সেল মানে মিউকাস সিক্রেশন হচ্ছে, যেটা হচ্ছে তোমার ওই যে তোমার গাট ওয়ালকে প্রিভেন্ট করতেছে, মানে একটা তোমার হচ্ছে ডিফেন্সিভ মেকানিজমে হেল্প করতেছে, যাতে এটা অ্যাসিডের মাধ্যমে আর ক্ষতিগ্রস্ত না হয়। এই কয়েকটা পয়েন্টে টু দা পয়েন্টে লিখে দিবা। গ্যাস্ট্রিক এমপিটিং রেগুলেশন, এটাও বলেছি ভাইবার দিনে, মনে আছে? স্টিমুলেশন ইনহিবিশন গ্যাস্ট্রিক এমপিটিং, ওইটা ওই দিন ভাইবার কোশ্চেনগুলো, মানে আমি কিন্তু দেখো ভাইবার দিন কিন্তু অলরেডি বলে ফেলছি যে ডিটেইলে তোমরা কিভাবে লিখবা। আমি বলছিলাম যে একটা হচ্ছে স্টিমুলেশন দিবে গ্যাস্ট্রিক এমপিটিং কে, আর একটা হচ্ছে ইনহিবিটিং করবে। সো ওই দুটা পয়েন্ট, মানে স্টিমুলেশন লিখবা যে ফ্যাক্টর স্টিমুলেটিং গ্যাস্ট্রিক এমপিটিং, এই কথাটা লিখে 1 নাম্বার পয়েন্টে লিখে দিবা ওই যে 2টা পয়েন্ট বলেছিলাম। আর ইনহিবিটিং গ্যাস্ট্রিক এমপিটিং লিখে ওইখানে আবার যে দুইটা কথা বলছিলাম ওই জিনিসগুলো দিয়ে দিবা। তো টু দা পয়েন্টে লিখে দিবা হোয়াট আর দ্য বেসিক, আচ্ছা ইলেকট্রিক্যাল রিদম ইন জিআইটি। আচ্ছা এটা আসলে তোমাদেরকে মুখে বলার চাইতে, আচ্ছা এটা আমি একটু খেয়াল রাখবো, নোট করে রাখবো যে তোমাদের নেক্সট রিটেনের দিন এই জিনিসটা আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দিব কিভাবে লিখতে হবে।
আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের ফাংশনটা কিন্তু ভাইবার জন্য আমি বলেছিলাম যে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, তাই না? সো লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আমরা জানি বিভিন্ন জিনিস সিনথেসিস হয়, আবার অ্যাবজর্পশন হয়, তাই না? তাহলে প্রথম এইভাবে এটাও পয়েন্ট আকারে লিখবা যে অ্যাবজর্পশন লিখে দিবা যে 80% অফ ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড, এই জিনিস গ্লুকোজ, এগুলা সিক্রেশন, এগুলা হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে। এরপর এটা সিক্রেটরি ফাংশন কি, ইট সিক্রেট মিউকাস সিক্রেশন করে। এরপর এক্সক্রিটরি ফাংশনের মধ্যেও আছে যে হেভি মেটাল গুলাকে এক্সক্রিট করে দেয়। এরপর অনেক সময় এটা কি করে, ভিটামিন কে, বি12 এই জিনিসগুলো সিনথেসিস করে। সো এইগুলা তোমরা যেভাবে পড়েছো আগে ওইভাবেই লিখবা, বাট চেষ্টা করবা যে পয়েন্ট আকারে লিখতে। ডেফিকেশন রিফ্লেক্সও বলা শেষ, তো ওইভাবে লিখবা ডেফিকেশন রিফ্লেক্সটা কাকে বলে, ওটার ডেফিনেশনটা লিখে জাস্ট এই যে তোমার ইন্ট্রিনসিক রিফ্লেক্স আর প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স ওই কথাটা লিখে ভিতরের লাইনগুলো লিখে দিবা। আর ছবিটা আঁকবা, আমি ছবি আঁকা আগেই দেখাই দিছি তোমাদেরকে। এটা বলা হয়েছে, পেরিস্টালসিস নিয়ে কথা হয়েছে, জাস্ট এটার মধ্যে মানে ইনক্লুড করবা ছবি আঁকাটা। এন্টেরিক নার্ভাস সিস্টেমও দেখানো হয়ে গেছে প্রথম স্লাইডের মধ্যে, ফ্যারেঞ্জিয়াল স্টেজও দেখানো হয়ে গেছে প্রথম স্লাইডের মধ্যে, মোটর ফাংশন অফ স্টোমাক। আচ্ছা, মোটর ফাংশন অফ স্টোমাক কিন্তু আমি ইসের দিন আলোচনা করেছিলাম, মানে ফার্স্ট ক্লাসের দিন, যে এটার মধ্যে তোমার তিনটা জিনিস আছে, তাই না? যে একটা হচ্ছে ও কি করে, স্টোর করে রাখে খাবারটাকে, স্টোরেজ ফাংশন আছে একটা, আর একটা হচ্ছে মিক্সিং ফাংশন আছে বা মেকানিক্যাল ফাংশন, আর একটা হচ্ছে স্লো এম্পটিং। এই তিনটা কথা লিখে দিবা। যে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে রিজার্ভার ফাংশন, মানে পয়েন্ট যাই লিখো না কেন পয়েন্ট আকারে লিখবা, রিজার্ভার ফাংশন লিখে ভিতরে লিখে দিবা যেটা কি, মানে কিভাবে সে হচ্ছে কন্টেন্ট গুলো রাখতেছে, আর মেকানিক্যাল ফাংশনের মধ্যে কিভাবে মিক্সিং করতেছে এবং এম্পটিং এ কিভাবে হেল্প করতেছে। সেগমেন্টাল কন্ট্রাকশন আর মাস মুভমেন্ট। আচ্ছা, সেগমেন্টাল কন্ট্রাকশন, মাস মুভমেন্ট, এটা আসলে ওইভাবে জাস্ট মেকানিজম গুলো তুমি অ্যারোরে করে লিখে দিবা। এটা রিটেনের জন্য খুব বেশি যে ইম্পর্টেন্ট তা আমি বলবো না। আমরা একটু ফাস্ট আগাই, কারণ আমাদের আজকে রেনালো বলে দেওয়ার কথা, এই কারণে একটু আগাচ্ছে তাড়াতাড়ি করে। আচ্ছা, ড্র এন্ড লেভেল দ্য ডিফারেন্ট পার্ট অফ টিপিক্যাল নেফ্রন। এটা ছবিতে যে মানে ছবিটা একদম নিখুঁত ভাবে আঁকার চেষ্টা করবা, কারণ এটার মধ্যে কিন্তু মেইনলি মার্কিংটা ইম্পর্টেন্ট। মার্কিং এ সবকিছু ঠিক মতো দেখালা কিনা এটাই কিন্তু মেইনলি ইম্পর্টেন্ট। তো এখানে দেখবা যে তোমার মেডুলা কর্টেক্স দুইটা আলাদা ভাগে ভাগ করে নিবা, এবং মেডুলার মধ্যে আবার একটা আছে তোমার আউটার মেডুলা, ইনার মেডুলা, ওইভাবে ভাগ করে সুন্দর করে একদম ফ্রেশ করে ছবিটা আঁকার চেষ্টা করবা, এবং মার্কিংটা একদম এক সাইডে করবা। ধর তুমি যদি ডানের দিকে মার্কিং করো, সব একদম সুন্দর মতো স্কেল দিয়ে টেনে ছবিটা যেন সুন্দর হয়, জানো তো ছবিটা কিন্তু খুব সিম্পল আঁকা, বাট এটা তুমি যদি ফ্রেশ ভাবে আঁকতে পারো এবং ফ্রেশ ভাবে মার্কিং করতে পারো, নাম্বার কিন্তু ভালো পাবা। আচ্ছা, ডিফারেন্স বিটুইন দা কর্টিক্যাল নেফ্রন এন্ড দা জাক্সটামেডুলারি নেফ্রন, হ্যাঁ এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ডিউতে অনেকবার আসছে আর অন্য ইউনিভার্সিটিতেও আসে। তো এটার মধ্যে দেখবা যে এভাবে এটা কিন্তু যখন তোমার কোনো ডিফারেন্স যাবে, অফকোর্স তুমি ট্রাই করবা যে এটা যেন একটা তুমি চার্ট করে লিখতে পারো। চার্ট করে তোমার যদি ধরো নাম্বার দেখবা যে কত নাম্বার আছে, 2 আছে, তাহলে 2 নাম্বার থাকলে তুমি 4টা পয়েন্ট অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করবা। তো এখানে দেখো যে তুমি প্রথমে দিতে পারো যে কর্টিক্যাল নেফ্রনটা আউটার কর্টেক্সে থাকে, জাক্সটামেডুলারি নেফ্রনটা ইনার কর্টেক্সে থাকে। লুপ অফ হেনলিটা ওটা কি হয়, কর্টিক্যাল নেফ্রনে শর্ট হয়, জাক্সটামেডুলারিতে লং হয়। এবার ব্লাড সাপ্লাইয়ের মধ্যে বলেছিলাম যে কর্টিক্যাল নেফ্রনে হচ্ছে পেটিবুলার ক্যাপিলারি, আর জাক্সটামেডুলারিতে হচ্ছে ভাসারেক্টা। তো ওই আগের যে পয়েন্টগুলো ছিল ওইগুলোর সাথে তুমি জাস্ট স্টার্ট করে দিবা, এটার আনসার এইভাবে লিখবা। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ জাক্সটামেডুলারি অ্যাপারেটাস অথবা জাক্সটামেডুলারি কমপ্লেক্স, এই দুইটা কথাই আসতে পারে। তো এটাও কিন্তু আমি বলেছি, তুমি প্রথমে লিখবা যে এটার মধ্যে কি কি আছে, যে জাক্সটামেডুলারি কমপ্লেক্স এটা কি, ইট ইনক্লুডেড ম্যাকুলা ডেন্সা, তারপর হচ্ছে জেজি সেল বা জাক্সটাগ্লোমেরুলার সেল এবং ল্যাসিস সেল। তখন এগুলো বলে তারপরে প্যারা চলে যাওয়া যে এটা কোথা থেকে তোমার সিক্রেশন হচ্ছে বা লোকেশনটা কোথায়। যেমন জাক্সটাগ্লোমেরুলার সেল হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল থাকে, বলছিলাম না যে টিউনিকা মিডিয়াতে থাকে, তারপর ম্যাকুলা ডেন্সা থাকে ডিস্টাল টিউবিউলে। তো এইভাবে এটা লোকেশন লিখে তারপরে ফাংশন লিখে দিলাম, বাস অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এলিমিনেট দা ফাংশন অফ কিডনি। আচ্ছা, ফাংশন অফ কিডনি আমি বলছিলাম যে কিভাবে লিখবা, আমার এই যে ভাইবার ক্লাসটা আছে ওইটা ফলো করলে কিন্তু ফাংশন অফ কিডনি আমি অনেক ডিটেইলসে বলেছিলাম। তো ওইখানে যেভাবে বলছি ওইটা ট্রাই করবা। আর এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে যেগুলো লাস্টে বলছিলাম যে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, রেনিন, ইরাইথ্রোপোয়েটিন, 125 ডাইহাইড্রক্সিকোলিক্যালসিফেরল, এই 4টা হরমোনের নাম উল্লেখ করে জাস্ট এগুলোর ফাংশন বলবা। যে রেনিন কি করে, রেনিন হচ্ছে তোমার যে ব্লাড প্রেসার রেগুলেশনে হেল্প করে, ইরাইথ্রোপোয়েটিন হচ্ছে আরবিসি এর সিনথেসিসে হেল্প করে, প্রোস্টাগ্ল্যান্ডিনটাও আমি বলছিলাম একদম লাস্টের দিকে, মনে আছে যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা হচ্ছে তোমার ওই যে ভেসো ডাইলেশন এগুলাই হেল্প করে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার শর্ট নোট হয়ে আসতে পারে, শর্ট নোটেও সেম ভাবে আগে যেগুলো কথা বললাম ওই জিনিসগুলো শর্ট নোটে বলে দিবা। গিভ দা ফাংশন অফ ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবে কি হয়,
ডিস্টার্ব কনভার্টেড টিউব ওই একই জিনিস, যে এটা হচ্ছে তোমার মোস্ট অফ দা মানে মোস্ট অফ দা সোডিয়াম, মানে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয় মেইনলি। এরপরে হচ্ছে কিছু পরিমাণের ওয়াটার হয়, যেমন 5% ওয়াটার হয় অ্যাবজর্পশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএইচ। তারপরে পাশাপাশি কিন্তু সিক্রেশনও হয় হার্মফুল যেগুলো আছে, যেমন ধরো অ্যামোনিয়া হইতে পারে বা প্রোটন, হাইড্রোজেন, ওই যে অ্যাসিডিফিকেশন অফ ইউরিনের জন্য যেগুলা। তো এইগুলা একটু টু দা পয়েন্টে লিখবা, 3-4টা পয়েন্ট দিবা, খুব বেশি লিখবা না, একদম লিখে দিবা পয়েন্টে যে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ক্লোরাইড, রিঅ্যাবজর্পশন অফ 5% ওয়াটার, আর হচ্ছে সিক্রেশন অফ প্রোটন অর পটাশিয়াম। বাস, এটার অ্যান্সার কিন্তু ওইখানে শেষ, বিসিটি। ওকে, আচ্ছা, রেনাল ব্লাড ফ্লো এন্ড জিএফআর। এই রেনাল ব্লাড ফ্লো জিএফআর নিয়ে কিন্তু আমি ভাইবার ক্লাসে একদম ডিটেইলস আলোচনা করছিলাম, তাই না? সো মেনশন দ্য peculiarities of renal circulation with their physiological function and importance। আচ্ছা, তো ফিজিওলজিক্যাল ফাংশনটা আর ইম্পর্টেন্সটা তো তোমরা যখন জিনিসটা বুঝাইছি আমি বলে দিয়েছিলাম যে এটার মধ্যে মেইন পিকুলারিটিস হচ্ছে যে ইটস আ পোর্টাল সিস্টেম, তাই না? ইটস আ পোর্টাল সিস্টেম, কারণ এখানে দুইটা ক্যাপিলারিস থাকে। একটা ক্যাপিলারি হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, আর একটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। সো গ্লোমেরুলার ক্যাপিলারির ফিজিওলজিক্যাল ফাংশন কি, যেটা ইউরিন ফর্মেশনে হেল্প করে। আর পেরিটিউবুলার ক্যাপিলারির ফিজিওলজিক্যাল ফাংশন ছিল হচ্ছে সিক্রেশন এন্ড রিঅ্যাবজর্পশন। এরপরে 2 নাম্বার বলছিলাম যে হাই, তোমার হচ্ছে কিডনি হ্যাজ আ হাই প্রেসার ক্যাপিলারি বেড। ওটার কি, ওটার প্রেসার অনেক বেশি থাকে, কারণ এই রেনাল যে আর্টারি, রেনাল আর্টারি ইজ এ ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, যার কারণে এখানে প্রেসার অনেক হাই থাকে এবং অনেক ফাস্ট ব্লাড যায়। এবং এটা যাওয়ার উদ্দেশ্য কি, যাতে হচ্ছে কি ফিল্ট্রেশনটা খুব ভালোভাবে হয়। এটা ছিল 2 নাম্বার পয়েন্ট। তারপর আমি বলেছিলাম রেট অফ ব্লাড ফ্লো, এটা কিন্তু সিলেক্টিভ ব্লাড ফ্লো। কেন? কারণ উপর দিকে শুধুমাত্র ফিল্ট্রেশন হচ্ছে, তাই না, কর্টেক্সে। আর 1-2% যেটা মেডুলাতে হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্রই রিঅ্যাবজর্পশনে হেল্প করে। এই জিনিসগুলো কিন্তু যেভাবে বলছিলাম ওইভাবে লেখার চেষ্টা করবা, শুধুমাত্র পয়েন্ট আকারে লিখবা, এটাই হচ্ছে পার্থক্য কথা এখন। আচ্ছা, এরপরে হচ্ছে যে হাউ জিএফআর ইজ অটো রেগুলেটেড, এটা একটু পরে বলছি। ডিফাইন এন্ড ক্যালকুলেট নেট ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। এটাও কিন্তু আমি তোমাদেরকে ভাইবার দিনই বলেছিলাম যে তোমরা কি করবা, ওই যে ফোর্স কোনটা হচ্ছে, ফোর্স তোমার হচ্ছে ফেভারিং ফিল্ট্রেশন, লাইক গ্লোমেরুলার যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ছিল ওইটা কত ছিল, 60 মিলিমিটার অফ মার্কারি। তো ওইটা আমি বলছিলাম প্লাস ধরছিলাম। এরপরে বোমেন্স ক্যাপসুলের মধ্যে কোনো কলোয়েডাল প্রেসার নাই, ওটাকে 0 ধরছিলাম। তো এইভাবে করে কিন্তু তোমাদেরকে ওইদিন আমি অ্যান্সারটা বলছিলাম যে কিভাবে তোমরা এটা হচ্ছে ক্যালকুলেট করবা। তো প্রথমে যে পজিটিভ যেটা আছে, যে ইউরিনেশনে মানে ইউরিনেশনে তারা হচ্ছে স্টিমুলেশন করবে, যে প্রেসারটা আমার হেল্প করবে ইউরিনেশনে, সেই জিনিসটা যোগ করবা। এরপর হচ্ছে অপোজিং করবে ফিল্ট্রেশনটাকে, সেটা তুমি যোগ করবা। এরপর দেখবা যে তোমার ফেভারিং যেটা করতেছে ওইটা থেকে আমরা অপোজিট যেটা করে সেটাকে বিয়োগ করে ফেললে আমরা পেয়ে যাবো হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি। এটা কিন্তু টিচাররা এই জিনিসটাও দিতে পারে, অথবা তোমাকে অনেক সময় নিজেরা মানে টিচাররা ডাটা দিয়ে দিতে পারে নিজস্ব। তখন ওই ডাটাগুলা দিয়ে তোমাদের মতো করে মানে এই একই ভাবে একই মেথডে ম্যাথটা করবা। হোয়াট ইজ জিএফআর, এটা অনেক 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তখন আমি 3টা কথা বলছিলাম যে এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের একটা কোয়ান্টিটি, যেটা হচ্ছে পার মিনিটে ফর্ম হয়, এবং কি দিয়ে ফর্ম হচ্ছে, অল দ্য ফাংশন ইন নেফ্রন। এই 3টা ওয়ার্ড মাস্ট থাকতে বলছিলাম আমি জিএফআর এ। আর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সেস জিএফআর, ওইটা বলছিলাম যে প্রেসারের কথা বলবা, 3টা প্রেসারের কথা বলবা মেইনলি। আর 4 নম্বরে বলছিলাম যে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। আর এরপর যদি তুমি লিখতে চাও আরো, তখন ওই যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন, তারপর হচ্ছে কিছু হরমোনের কথা বলেছিলাম, ইপিনেফ্রিন, নন ইপিনেফ্রিন, এন্ডোথেলিন, ওই কথাগুলো তুমি চাইলে অ্যাড করতে পারো। বাট মাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্লোমেরুলার ক্যাপিলারির কলোয়েডাল অসমোটিক প্রেসার এন্ড বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এইগুলোর সাথে যে রিলেশন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, ওয়াই ইজ ইনসুলিন, আচ্ছা এটা একটু ডিসকাস করার বিষয়, তো আজকে এটা একটু স্কিপ করছি। draw and level the glomerular membrane। আচ্ছা, এটা একটু করবা, এটা আসলে এটা একটা ফ্রেশ একটা ছবি আঁকতে হবে। তোমরা এটার ছবি অবশ্যই গাইডলাইন ফলো করবা এটার ছবি আঁকার জন্য। আমাদের টিচাররা আমাদের মেডিকেল সোহরাওয়ার্দীর আমাদের কিন্তু যে টিউটোরিয়াল টিচার ছিলেন, উনি আমাদেরকে এই গাইডলাইন থেকে যে ছবিটা আছে ওইটাই মানে আঁকানোর চেষ্টা করছেন, যে draw and level the glomerular membrane। কারণ এটা খুব সহজ, গাইডে খুব ইজি ভাবে দেওয়া, বাট ওইভাবে লিখলে অ্যাকচুয়ালি নাম্বার পাওয়া যায় না। হোয়াট ইজ ফিল্ট্রেশন ফ্র্যাকশন, ফিল্ট্রেশন ফ্র্যাকশন এগুলো সব কিন্তু আমি আগে ডিসকাস করেছি। ফিল্ট্রেশন ফ্র্যাকশন হচ্ছে একটা পার্সেন্টেজ, তাই না, পার্সেন্টেজ অফ রেনাল ব্লাড ফ্লো যেটা পাস করবে। সো এটার মেকানিজমটা মানে হেডলাইনটা তোমাদের হচ্ছে সবার ডেফিনেশন কিন্তু এমনি মুখস্থ, তোমাদের এখানে এক্সট্রা কি অ্যাড করবা সেটা হচ্ছে ক্যালকুলেশন, মানে কি ইকুয়েশনটা ফলো করছো ওটা দিয়ে দিবা, যে ফিল্ট্রেশন ফ্র্যাকশনে আমি কিভাবে করতে পারি। আমি যদি জিএফআর কে ডিভাইড করি বাই রেনাল প্লাজমা ফ্লো এবং যে অ্যান্সারটা পাবো ওটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে আমি পেয়ে যাবো ফিল্ট্রেশন ফ্র্যাকশন। আচ্ছা,
করে চাই যে ইফ দ্য প্লাজমা ফ্লো থ্রু দ্য বোথ কিডনি ইজ 650। আচ্ছা আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, প্লাজমা ফ্লো দেওয়া আছে 650 মিলিলিটার পার মিনিট এবং জিএফআর দেওয়া আছে, তাই না? what will be the filtration fraction, মাত্রই বললাম যে ফিল্ট্রেশন ফ্র্যাকশনের ইকুয়েশন হচ্ছে জিএফআর ডিভাইডেড বাই রেনাল প্লাজমা ফ্লো, আর এটাকে যে অ্যানসারটা পাবো সেটাকে আমি পার্সেন্টেজে নিব কিভাবে, বাই মাল্টিপ্লাইং ইট উইথ 100 দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করে দিই তখন তুমি পার্সেন্টেজে অ্যানসারটা পেয়ে যাবো। সো এখানে দেখো ম্যাথমেটিক্যাল টার্ম, এটা কিন্তু বহুত অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটা কিন্তু রিটেনের জন্য একদম তুমি মানে ফুল মার্ক পাবা, ছাক্কা নাম্বার। তো এরকম যদি ম্যাথমেটিক্যাল কোনো কোয়েশ্চেন আসে মাস্ট ট্রাই করবা ওই জিনিসগুলো অ্যানসার করার জন্য। আচ্ছা ডিফাইন প্লাজমা লোড, প্লাজমা লোড এগুলো কিন্তু আমি ওই দিন বলেছি এবং কিভাবে লিখতে হবে সেটাও বলছি, যে প্লাজমা লোডের ডেফিনেশন লিখবা, ইকুয়েশন লিখবা আর ইম্পর্টেন্স। এই প্লাজমা লোড বলো বা টিউবুলার লোড বলো বা টিউবুলার ম্যাক্সিমাম বলো বা রেনাল থ্রেশহোল্ড, মানে মনে রাখবা প্যাটার্ন কি হবে, মনে হবে যে ডেফিনেশন লিখে দিবা, ইকুয়েশন লিখবা এবং ট্রাই করবা যে এরপর একটা ভ্যালু দিয়ে জাস্ট ইম্পর্টেন্সটাকে বুঝাই দেওয়ার। সো দেখো যেমন ধরো প্লাজমা লোড হচ্ছে, আমরা জানি যে প্লাজমা লোড হচ্ছে, এটা ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে প্লাজমা লোড কে যদি আমরা কি করি, যদি রেনাল প্লাজমা ফ্লোটাকে আমরা যদি প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্যাট সাবস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে কিন্তু এটা আমরা পাই। তো তুমি প্রথমে লিখে নিলা ডেফিনেশন, যেটা তোমরা সবাই অলরেডি পারো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, মানে জানুয়ারি হোক ফেব্রুয়ারিতে হোক, যে প্লাজমা লোড অফ এ সাবস্টেন্স কি মিন্স, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ, যদি আমি দ্যাট সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনি ইন ইচ মিনিট, এই কথাটা আমরা সবাই জানি। সো এই কথাটা লিখে তারপর তুমি জাস্ট ইকুয়েশনটা দিয়ে দিবা এন্ড ইম্পর্টেন্স হিসেবে তুমি এক্সাম্পল দিয়ে দিবা, শেষ। অ্যাজ ফর টিউবুলার লোড অর ফিল্ট্রেশন লোড, এগুলা কিন্তু সেম ভাবে কোশ্চেনগুলো লিখবা, আমি জাস্ট প্যাটার্নটা বলে দিচ্ছি। টিউবুলার ট্রান্সপোর্ট, যে টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, এখানেও লিখবা সেম ভাবে, যে ডেফিনেশনটা লিখবা, এখানে তো ইকুয়েশন নাই তো এখানে লিখে দিবা যে ওই যে স্যাচুরেশন হয়ে যায়, আমি ভাইবার ক্লাসে বলেছিলাম যে স্যাচুরেশন হওয়ার কারণে কিন্তু এইটা একটা জায়গায় থেমে যায়, ক্যারিয়ারিং যে ক্যাপাসিটি মানে ট্রান্সফার করার যে ক্যাপাসিটি যেখানে থেমে যায় সেটাই হচ্ছে আমার সেই ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। সো এই কথাটা উল্লেখ করে তারপর আমি বলেছিলাম ইম্পর্টেন্সটা আগে বলে দিয়েছিলাম যে যদি কোনো কারণে আমার মানে টিউবুলার লোডটা যদি টিএম ভ্যালুয়ের চাইতে বেশি হয় তখন কিন্তু ওটা রিঅ্যাবজর্ব হয় না, যার কারণে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়, এবং টিউবুলার লোড যদি ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের চাইতে কম হয় তখন কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নিতে পারে। এন্ড রেনাল থ্রেশহোল্ডেও সেম কথা, ওই যে ওইটা ডেফিনেশনটা লিখবা, এক্সপ্লেনেশনটা দিয়ে দিবা, শেষ। সো দেখো আমি কিন্তু একসাথে অনেকগুলো অ্যানসার বলে দিয়েছি কোশ্চেন না দেখে, যে প্লাজমা লোডের কথা যেটা বলেছি ওইটা সেম, টিউবুলার লোডও সেম কথা বলবা। Calculate the tubular load of glucose when the blood glucose level is 250 milligram per deciliter. So tubular load এর ইকুয়েশনটা হচ্ছে জিএফআর কে যদি আমরা প্লাজমা কনসেন্ট্রেশন দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো এখানে আমাদের ব্লাড গ্লুকোজের কনসেন্ট্রেশন দেওয়া আছে, এটা হচ্ছে 250 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে দেখো এখানে একটা জিনিস একটু খেয়াল করবা, যে দেখো এখানে কিন্তু 250 মিলিগ্রাম পার ডেসিলিটার, বাট তুমি যখন ম্যাথ করবা তখন তুমি কি নিবা, জিএফআর অফকোর্স নিবা 125 মিলিলিটার পার মিনিট, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে 250 মিলিগ্রাম পার ডেসিলিটার কে তোমার এটাকে কি করতে হবে মিলিলিটারে কনভার্ট করে নিতে হবে। এই জিনিসটা একটু খেয়াল করবা, রিটেনের এই ইউনিটগুলো খেয়াল করবা। আচ্ছা ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের কথা বলা হয়ে গেছে, টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম গ্লুকোজ মানে কি, দেখো আমি বাংলায় বলে দিচ্ছি সহজ ভাষায়, ওই কথাটা তোমরা কিন্তু অলরেডি সবাই সবকিছু জানো, মানে এই জিনিসটা একটু জানো যে টিউবুলার তোমার হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম অফ গ্লুকোজ কি হবে, যে ওই লেভেলের চাইতে যদি আমি প্লাজমা লোডটা আমার বেশি হয়ে যায় বা টিউবুলার লোড বেশি হয়ে যায় তখন কিন্তু গ্লুকোজটা আমার ইউরিনে অ্যাপিয়ার করবে। আর এই টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের যেই মানে যেই অ্যামাউন্টটা তার চেয়ে কম দিলে কি হবে, এই তোমার ক্যারিয়ার গুলাতে গ্লুকোজটাকে নিয়ে মানে রিঅ্যাবজর্ব করতে পারবে, ফলে আর কি হবে গ্লুকোজটা ইউরিনে যাবে না। জাস্ট এই দুটো এক্সপ্লেনেশন দিয়ে দিবা। What do you mean by renal threshold? এটা বলা হয়ে গেছে। Short note on peculiarities of renal circulation বলেছি ফার্স্টে, টিউবুলার লোড, ফিল্ট্রেশন ফ্র্যাকশন। দেখো এই সবগুলোর কিন্তু আমি একই কথা বলছি, এটা যেহেতু বারবার মানে কোশ্চেনে আসে এবং মাঝে মাঝে লেজ আকার দিয়ে দেয়, এখন থার্ড তিনটা কোশ্চেন থাকে না, তো 3 নম্বরে দেখা যায় যেমন ছোট্ট একটু দিয়ে দেয়। তো তুমি ইকুয়েশন লিখবা, ডেফিনেশন লিখবা আর এক্সাম্পল লিখবা, বাস এই তিনটা জিনিসের জন্য তুমি যদি নাম্বার যদি 2ও থাকে 2 পেয়ে যাবে। আচ্ছা হাউ ক্যান জিএফআর ক্যান বি মেজার্ড, এটা আসলে অনেক ডিসক্রাইব, এটা অনেক বড় একটা প্রশ্ন। আচ্ছা জিএফআর এর মেজারমেন্টটা তোমরা একটু চেষ্টা করবা একটু শর্টকাটে একটু নোট করে পড়ার জন্য, কারণ জিএফআর মেজারমেন্টের অনেকগুলা পদ্ধতি আছে। তোমরা এখানে হচ্ছে মেজারমেন্ট অফ জিএফআরটা দেখে কি কি মেথডে করা যায় জাস্ট মেথডটা ক্লিয়ারলি লিখবা, এবং দেখবো ওখানে একটা তোমার একটা ইকুয়েশন আছে, মেথডটা লেখার পরে ইকুয়েশনটা লেখা ট্রাই করবা, বাস এত ছোট করে লিখবা কিন্তু যাতে টু দা পয়েন্ট হয়, বেশি কথা না বলে কি কি মেথড আছে এবং এই মেথডের মধ্যে কি ইকুয়েশন আছে জাস্ট এতটুকু লিখে দিবা। শর্ট নোট অন প্লাজমা লোড, রেনাল থ্রেশহোল্ড, দেখো এই কোশ্চেনগুলো কতবার আসতেছে। সো দেখো এই কোশ্চেনগুলোর জন্য কিন্তু অফকোর্স এক্সপ্লেনেশন মাস্ট,
প্লাজমা লোড তুমি ডেফিনেশন লিখো বা ইকুয়েশন লিখো, অফকোর্স তোমাকে এক্সপ্লেনেশন লিখতে হবে যে তুমি কি বুঝছো কিনা, কারণ তোতা পাখির মতো মুখস্থ করা যাবে, বাট বুঝতে পারছো কিনা ওই কথাগুলো নিজের ভাষায় লিখবা, তাহলে কিন্তু টিচারও বুঝবে যে তুমি বুঝতে পারছো। আচ্ছা তো আমি একটু ফাস্ট আগাচ্ছি, আর একটু ফাস্ট, যে লিস্ট দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রিঅ্যাবসর্ব ইন ডিফারেন্ট পার্ট অফ রেনাল টিউবুলস। এরকম কথা থাকবে, কিন্তু তুমি করবা কি, কিভাবে লিখবা, একদম জেনারেলি লিখে যাবা যে যেই জিনিসগুলা রিঅ্যাবসর্ব হচ্ছে আর যেই জিনিসগুলো হচ্ছে সিক্রেশন হচ্ছে। তো দেখবা রিঅ্যাবসর্ব হয় কি, আমরা জানি যে 100% রিঅ্যাবসর্ব হয় গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, তারপরে আরো কি কি রিঅ্যাবসর্ব হয়, ওয়াটার রিঅ্যাবসর্ব হয়, ইলেকট্রোলাইট রিঅ্যাবসর্ব হয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো হচ্ছে রিঅ্যাবসর্ব হয়। আর সিক্রেশন হয় কি কি, সিক্রেশন হয় দেখেছিলাম যে অ্যামোনিয়া হতে পারে, ক্রিয়েটিন হতে পারে, তারপর প্যারা অ্যামিনোহিপুরিক অ্যাসিড, এই জিনিসগুলো লিখে দিবা। আর কমপ্লিটলি রিঅ্যাবসর্ব কি হয়, এটা একটু আগেই বললাম যে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, গ্লুকোজ, এইগুলা, এই তিনটা জিনিস, এগুলো আমি আগে অনেকবার বলছি। স্টেট দ্য মেকানিজম অফ রিঅ্যাবসর্পশন অফ গ্লুকোজ ফ্রম দ্য নেফ্রন, বাস এটা কিন্তু রিটেনের দিন খুব ভালো করে বলেছি। ওই যে রিটেনের দিন না, সরি, যে সেকেন্ড ক্লাসে কিন্তু আমি সব রিটেনের কোশ্চেন ওই দিন কিন্তু একদম ভালো করে মেকানিজম বুঝাই দিয়েছি। সো আজকে তোমরা একটু চেষ্টা করবো, যদি কারো কনফিউশন থাকে ওই ভিডিওটা আবার দেখার। মেকানিজম অফ রিঅ্যাবসর্পশন অফ গ্লুকোজ এটা বললাম। আচ্ছা, আউটলাইন দ্য মেকানিজম অফ রিঅ্যাবসর্পশন অফ ইউরিন ফ্রম দ্য রেনাল টিউবুল। রিঅ্যাবসর্পশন নিয়ে তো কত মানে লাস্ট ক্লাস তো আমি রিঅ্যাবসর্পশন নিয়ে নিয়েছি, সো ওইখানে যেভাবে আমি কথাগুলো বলছি সেম কথাগুলো রিটেনের জন্য লিখবা। ডিসকাস দ্য মেকানিজম অফ রিঅ্যাবসর্পশন অফ ওয়াটার, এটাও বলা হয়ে গেছে। What are the hormones that act on kidney? What are the effect of them? Or name the hormone that regulate renal tubular reabsorption. আচ্ছা, list the hormone act on kidney. আচ্ছা দেখো, এখানে হরমোনের কথা বললে ওই যে জিএফআর এর জন্য যে জিনিসগুলো বলছিলাম না, যে জিএফআর এর জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন ছিল, তারপর হচ্ছে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, এই জিনিসগুলো যেভাবে আমি বলছিলাম ওই জিনিসগুলো ট্রাই করবো ওইভাবে একটু লেখার জন্য। এটা কিন্তু তোমাদের গাইডে নাই, বুঝছো, গাইডে খুব সম্ভবত গাইডে নাই, সো তোমরা আমার লেকচারটা ফলো করিয়া ওইটা থেকে তোমরা বই থেকে পড়ার চেষ্টা করিও। More question আর কি আছে, state the mechanism of sodium reabsorption at different part of renal tubules, এটাও বলা হয়ে গেছে। দেখো আমি কিন্তু দেখো এইগুলা কিন্তু তোমাদের লাস্ট ক্লাসে কিন্তু মেকানিজমটা যখন আমি পড়াচ্ছিলাম তখন কিন্তু একদম বলেই দিছিলাম যে তোমরা কিভাবে লিখবা, একদম বলেছিলাম যে এখানে এই কোশ্চেনটা এইভাবে লিখবা, ওই কোশ্চেনটা ওইভাবে লিখবা। তো এগুলো এখন কিন্তু আর ডিসকাস করার প্রয়োজন নাই, তোমরা জাস্ট কোশ্চেনগুলো নিজেরা নোট করে রাখিও যে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয়েছে, এবং ওইগুলা ওই লেকচার থেকে দেখার ট্রাই করিও। আচ্ছা, ফর্মেশন অফ ইউরিন, বেসিক মেকানিজম অফ ইউরিন ফর্মেশন, এটা অনেকবার বলা হয়েছে তাই না। তিনটা জিনিস বলবা, ফিল্ট্রেশন, রিঅ্যাবসর্পশন, সিক্রেশন। তখন ফিল্ট্রেশনের মধ্যে লিখে দিবা যে কি কি মানে কি কি থাকে, যেমন প্লাজমা প্রোটিন ছাড়া, এবং প্লাজমা প্রোটিন এবং আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলো ছাড়া সবকিছু ফিল্ট্রেশন হচ্ছে। তারপর রিঅ্যাবসর্পশন কি কি হচ্ছে ওইটা আমরা বললাম যে 100% কি কি রিঅ্যাবসর্পশন হচ্ছে বা কোন পোরশনে কি রিঅ্যাবসর্পশন হচ্ছে এগুলো দিবা। আর সিক্রেশনের মধ্যে যে অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এই জিনিসগুলো সিক্রেশন হচ্ছে ওই জিনিসগুলো লিখে দিবা। আচ্ছা, briefly discuss the mechanism of formation of diluted or hypotonic urine, এই কথাও কিন্তু আমি লাস্ট ক্লাসে বলেছি। What is obligatory urine volume? আচ্ছা, এই obligatory urine volumeটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলিনি, সো এখন একটু বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনো। দেখো আমাদের বডিতে যেহেতু ইউরিনের মাধ্যমে সব হার্মফুল যে জিনিসগুলো আমার বডিতে ক্ষতি করতে পারে এই জিনিসগুলো কিন্তু বের হয়ে যায়। সো আমার একটা মিনিমাম অ্যামাউন্টের ইউরিন লাগবে, যে ইউরিনটা অবশ্যই আমার পাস করতে হবে, কারণ কি ওই মিনিমাম অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমার যেই ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে বা হার্মফুল প্রোডাক্ট গুলো আছে ওইগুলো বের হয়ে যাবে। এটা হচ্ছে বোঝার জন্য। সো আমরা ডেফিনেশন জানি যে ইট ইজ এটাকে একটা মিনিমাম ভলিউম অফ ইউরিন, একদম সবচেয়ে নিম্ন, সবচেয়ে কম যে ইউরিনটা আমার দরকার, that must be excreted, একদম অবশ্যই বাধ্যতামূলকভাবে এক্সক্রিট করতে হবে পার ডে, প্রতিদিন, টু গেট দা বডি অফ ওয়েস্ট প্রোডাক্ট। আমাদের যে খারাপ জিনিসগুলো আছে ওগুলোকে অফকোর্স বের করে দেওয়ার জন্য যতটুকু মিনিমাম ভলিউমের ইউরিনটা আমার প্রতিদিন পাস করা দরকার, সেই মিনিমাম ভলিউমকে বলা হয় হচ্ছে অব্লিগেটরি ইউরিন ভলিউম। এবং এটার একটা ইকুয়েশন আছে, মনে রাখো, যে উপরে হচ্ছে তুমি দিবা, এটা হচ্ছে ডিভাইড করবা এক্সক্রিয়েটেবল সলিউট লোডকে, মানে আমার বডিতে যত হার্মফুল সলিউট আছে যেটা আমার এক্সক্রিয়েট করতে হবে ওই লোডটা, এক্সক্রিয়েটেবল সলিউট লোডকে যদি আমি কনসেন্ট্রেশন অফ ইউরিন, মানে হাই যতটুকু আমার করতে পারে কনসেন্ট্রেশন অফ ইউরিন, এটা যদি আমি ডিভাইড করি, তার মানে কি ওই অতটুকু পরিমাণে ইউরিনের মধ্যে আমার এক্সক্রিয়েটেবল সলিউট লোডটা যেতেই পারে, তার মানে কি মাস্ট আমাকে ওইটুকু ইউরিন ডেইলি পাস করাইতেই হবে। দেখো আমাদের বডিতে মেইনলি এক্সক্রিয়েটেবল সলিউট লোডটা মোটামুটি 600 to 700 মিলিঅসমোল পার ডে হয়ে থাকে। আর কনসেন্ট্রেশন অফ ইউরিন হচ্ছে মানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং পাওয়ার অফ কিডনি, মানে কত হাই কনসেন্ট্রেশনের ইউরিন সে পাস করাতে পারে, এটা হচ্ছে তোমার 12 to 1400। সো ম্যাথ করলে আমরা মোটামুটি 0.5 লিটারের মতো পাবো। সো এই 0.5 লিটার হচ্ছে প্রত্যেকটা দিন আমার অ্যাটলিস্ট কি করতে হবে, এক্সক্রিয়েট করতে হবে ইউরিনটাকে। সো এই অ্যামাউন্টটাই হচ্ছে এক্সক্রিয়েটেবল
মানে অব্লিগেটরি ইউরিন ভলিউম, মানে এটাকে আমার অবশ্যই পাস করতে হবে। রাইট ডাউন দ্য হাইপোথিসিস অফ কাউন্টার কারেন্ট মেকানিজম, ফার্স্ট স্লাইডে বলা হয়েছে। এটা তো বলছি তাই না, যে রেনাল মেডুলারি ইন্টেস্টাইনাল কিভাবে হাইপার অসমোলারিটি মেইনটেইন হয়, এটা আমি কিন্তু 4টা পয়েন্ট হচ্ছে আগের স্লাইডে দিয়ে দিয়েছি। Describe in brief how alkaline glomerular filtrate become acidic urine. আচ্ছা, এই alkaline glomerular filtrate become acidic urine এটা আসলে তোমার ইয়ার কোয়েশ্চেন, বায়োকেমিস্ট্রির কোয়েশ্চেন। বায়োকেমিস্ট্রি ডিটেইলস তো পড়ছো, সো এখানে আমি ডিসকাস করছি না। কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনে বলা হয়েছে হোয়াট আর দ্য লিমিটিং পিএইচ অফ ইউরিন, এটাও বায়োকেমিস্ট্রির কোয়েশ্চেনে পড়ছো। এগুলা সব বায়োকেমিস্ট্রির প্রশ্ন আছে। এরপরে দেখো মিক্সচুরেশন রিফ্লেক্স। আচ্ছা, মিক্সচুরেশন রিফ্লেক্সটা মনে হয় বলা হয় নাই তাই না, আর অ্যাটনিক ব্লাডারটা বলা হয় নাই। আচ্ছা, সো আমি আগে একটু অ্যাটনিক ব্লাডারটা বলে নিচ্ছি, যেহেতু ওইটা ইজি। অ্যাটনিক ব্লাডারটা বলে রিফ্লেক্সটা শেষ করে তোমাদেরকে মানে ক্লাসটা শেষ করে দেওয়ার ট্রাই করবো আমি। দেখো নরমালি হয় কি, আমার যে ইউরিনারি ব্লাডারটা আছে ওইখানে কিন্তু অনেক মানে যখন মানে ইউরেটার দিয়ে যখন তোমার ইউরিনটা চলে আসে, ওখানে কিন্তু প্রথমে স্টোরেজ হয় তাই না। স্টোরেজ হওয়ার পরে যখন স্টোর হতে হতে ওর যে একটা লেভেল আছে, যেটা সে মানে ওই লেভেলে যখন বাইরে চলে যায়, তখন কিন্তু এই পুরো ব্লাডারটা একটু মানে স্ট্রেস, ও কিন্তু ওর মধ্যে কিন্তু স্ট্রেস রিসেপ্টর থাকে, ও কিন্তু ফিল করতে পারে যে স্ট্রেসিং হয়, এবং ওইটা করতে পারে কেউ ফিল করতে পারে। এখন দেখো যে যখন এই ব্লাডারটার যেই তোমার স্ট্রেস রিসেপ্টর বা ও যে মানে নিজে বুঝতে পারবে, সো স্ট্রেস রিসেপ্টরটা যখন মানে কাজ করবে না, তখন কিন্তু এই কি করবে, ব্লাডারটা ইনেবল হয়ে যাবে কন্ট্রাকশনের জন্য, কারণ ওর যখন স্ট্রেচিংটা হবে তখনই কিন্তু ও এই কন্ট্রাকশনের ফোর্সটা নিজে গেইন করতে পারে। সো মনে রাখবা যে অটোনিক ব্লাডার এক কথায় বলতে গেলে যে আমার মানে ইউরিনারি ব্লাডারটা কন্ট্রাক্ট করতে পারবে না, তার মানে ইনএবিলিটি অফ দ্য কন্ট্রাকশন অফ ইউরিনারি ব্লাডার এক কথায়। এরপর দেখবা মেকানিজমটা একটু তোমরা যদি একটু রিডিং দাও তাহলে পেরে যাবা। আর কজ দেখবা, কজ মেইনলি ইম্পর্টেন্ট। তোমার যদি এটা অ্যানাটমির প্রশ্ন অবশ্যই এগুলা, যে যদি কোনো কারণে আমাদের স্যাক্রাল রিজিয়নে যদি তোমার হচ্ছে ইনজিউর্ড হয় বা কি অ্যাক্সিডেন্ট করে, তার যদি স্যাক্রাল রিজিয়নটা যদি ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু ওইখানে যেই ইনারভেশন গুলা, নার্ভের ইনারভেশন, ওগুলা কিন্তু লস হয়। যার কারণে কিন্তু দেখো মিক্সচুরেশন রিফ্লেক্সে দেখবো যে ওইখানে মেইনলি তোমার মিক্সচুরেশন রিফ্লেক্সটা স্যাক্রাল সেগমেন্টে রেগুলেটেড হয়। সো স্যাক্রাল সেগমেন্টই যদি নিচে ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু আর ব্লাডারটা আগের মতো কাজ করতে পারে না। মিক্সচুরেশন রিফ্লেক্স যেরকম হওয়ার কথা ছিল ওরকম ভাবে হয় না। আচ্ছা, এখন একটু শর্ট করে মিক্সচুরেশন রিফ্লেক্স বলে দিব, তোমরা সবাই জানো, তারপর একটু বলে দিচ্ছি যেহেতু আজকে আমি মিক্সচুরেশন রিফ্লেক্সটা টাচ করি নাই। সো দেখো যে নরমালি কি হচ্ছে, একটা একটা তো একটা ওর ক্যাপাবিলিটি থাকে ব্লাডারে যে এতটুকু পরিমাণের আমি ইউরিনটাকে স্টোর করতে পারবো। সো যখন এই স্টোর করতে করতে ওর থ্রেশহোল্ড লেভেলটা পার হয়ে যাবে, তখন কিন্তু এর যে ওয়ালটা এটা কিন্তু স্ট্রেচিং হয়ে যাবে। সো তখন কি হবে, এই স্ট্রেস রিসেপ্টরটা কি করবে, স্টিমুলেশন করবে, মানে একটা ওই স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেটেড হবে। সো স্টিমুলেটেড হইলে তখন কিন্তু একটা অ্যাফারেন্ট সিগন্যাল চলে যাবে, অ্যাফারেন্ট সিগন্যাল চলে যাবে সেন্সরি, মানে অ্যাফারেন্ট সেন্সরি সিগন্যাল চলে যাবে। সেটা চলে যাবে কোথায়, স্যাক্রাল সেগমেন্টে, পেলভিক নার্ভ দিয়ে যাবে, এবং ওখান থেকে আবার এই স্পাইনাল কর্ড হয়ে তোমার হচ্ছে ইফারেন্ট সিগন্যালটা চলে আসবে বাই দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, এবং তখন এসে ইজিলি সে কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন অফ দা ডাট্রুসার মাসেল, এই মাসেলটাকে কন্ট্রাকশন করবে, এবং এর পাশাপাশি যে ইন্টারনাল স্প্রিংটার সেটাকে রিল্যাক্স করবে। জাস্ট তোমার ওই ডেফিকেশন রিফ্লেক্সের মতো, শুধু মনে রাখবা যে কোথায় যাচ্ছে, কত কত নাম্বারে যাচ্ছে, আর কোথা থেকে কি কোন নার্ভ দিয়ে আসতেছে। আর এরপরে কি হবে দেখো, যখন এরকম হচ্ছে যে কন্ট্রাকশন মানে কন্ট্রাকশন অফ ডাট্রুসার মাসেল করছে এন্ড রিল্যাক্সেশন অফ ইন্টারনাল স্ফিংটার করছে, তখন কিন্তু মাঝে আবার আরেকটা তোমার ধরো যে তোমার যখন আরো বেশি ফুল হয়ে গেল, তখন কি হবে, এই রিফ্লেক্সটা কিন্তু আরো বেশি স্ট্রংলি কন্ট্রাকশন শুরু করবে। সো কন্ট্রাকশনটা শুরু করলে তখন কি হয়, তোমার এই কন্ট্রাকশনটা গ্রেটার হওয়ার কারণে, এবং তখন কিন্তু ওই যে আমার একটা এক্সটার্নাল ইউরেথাল স্ফিংটার থাকবে যেটা পুডেন্টাল নার্ভ দিয়ে হচ্ছে সাপ্লাই হয়, তখন কিন্তু ওই তোমার নিজের মধ্যে যে ভলান্টারিলি যেই মানে ফিলটা আসবে, তার জন্য কিন্তু মিক্সচুরেশনটা হয়ে থাকে। তো দেখো এটা কিন্তু খুব বেশি, তুমি যদি ডিফিকেশন রিফ্লেক্সটা বুঝে থাকো, ডিফিকেশন রিফ্লেক্সের মতোই কিন্তু মিক্সচুরেশন রিফ্লেক্সটা। দেখো আসলে আসলে আমাদের কিন্তু ছোট মানে ক্লাসগুলো খুব সংক্ষিপ্ত আকারে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে যে এটা তো রিভিশন ক্লাস, রিভিশন ক্লাসে আসলে এরকম সবগুলা টপিক যেভাবে বলার কথা ওইভাবে কিন্তু বলাটা পসিবল হয় না। ওকে, তো বলাটা এভাবে হয় না, বাট আমরা চেষ্টা করেছি যাতে খুব ছোট আকারে একটা দুটা ক্লাসের মধ্যে কিভাবে তোমাদেরকে একটা
একটা মিনিমাম আইডিয়া দেওয়া যায়, যার কারণে তোমাদের প্রফের প্রিপারেশনটা যাতে আগের চাইতে আরো একটু ভালো হয়, বা তোমরা যদি একটু ফলো করো তোমরা একটু বেনিফিটেড হবে, এটা আমি বলতে পারি। অফকোর্স আমি বলতে পারি তোমরা যদি একটু ফলো করো অফকোর্স তোমরা আগের চাইতে প্রিপারেশনটা তোমাদের অনেক বেশি স্ট্রং হবে। তো তোমরা ট্রাই করো যে আমাদের যেহেতু এখন সবারই কলেজ অফ বা অনলাইনে অনেক জায়গাতে ক্লাস হচ্ছে না, তো আমাদের প্রিপারেশনটা কিন্তু আটকে আছে, বাট আমরা যদি আবার শুরু করতে পারি এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, বা তোমরা যে কোনো জায়গা থেকে হেল্প নিতে পারো, তো এইভাবে করলে কিন্তু তোমাদের যে অনেক দিনের একটা বইটা তোমার দূরে ছিল, অ্যাটলিস্ট এখন একটু হলেও তোমাদের কিন্তু পড়াটা কাছে আসবে। তোমরা যদি একটু এরকম ক্লাসগুলো করার ট্রাই করো, তো এটার জন্য কিন্তু অ্যাক্সিস মেডিকেল স্কুল কিন্তু আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, কারণ আমি নিজেও কিন্তু অনেক ভিডিও দেখে অনেক বেনিফিটেড হয়েছি, যেহেতু আমি নিজেও এখন পেন্ডেমিকের একটা সিচুয়েশনের মধ্যে আছি, পড়ালেখা থেকে অনেক দূরে আছি। সো আজকে রিটেন ক্লাসটা এতটুকুই থাকবে, আর নেক্সট আমাদের এন্ডোক্রাইনের রিভিউ ক্লাস হবে, ওইটারও কিন্তু একদম রিভিউ শেষে আমাদের একটা রিটেন ক্লাস হবে। তো সবাই এখন ট্রাই করো বাসায় বসে একটু একটু করে পড়াশোনা করার, যেহেতু এখনো প্রফের 2 মাস বাকি আছে, বাট আমরা যদি সবাই একটু একটু করে শুরু করি তাহলে কিন্তু আমাদের যখন একদম প্রফটা চলে আসবে তখন কিন্তু আর মানে পড়ার ওই প্রেশারটা আগের মতো থাকবে না, তোমাদের জন্য ইজি হবে। ওকে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, এবং আল্লাহ হাফেজ সবাইকে।